এগোবো ব্যাপারটা। তো আমরা দেখো অ্যামমিটার আর গ্যালভানোমিটার এগুলো নিয়ে আমরা যখন ডিসকাস করেছিলাম সেটা আগের চ্যাপ্টারে ডিসকাস করেছিলাম। আজকে 24 তারিখ, 24, 8, 25 আমরা ইএম ওয়েভস, এটা হচ্ছে ডান পার্ট, এটা ডান, এটা মোটামুটি হাফ ডান, আর এগুলো হয়নি। এগুলো হয়েছে মানে অলরেডি আমরা পড়েছি, অঙ্ক করেছি যতটা পারা যায়। এবার এই জায়গাগুলো থেকে আমাদের একটু ডিসকাশন এবং রিভিশনের দরকার আছে প্রবলেম ওয়াইজ। তো আমরা একটু প্রবলেমটাকে জোর দেবো। ম্যাগনেটিজমের থিওরি আমরা টুকটাক পড়েছি কালকে, বাদবাকি জিনিসগুলো আশা করা যায় হয়ে যাবে আমাদের। চলো, তো আমরা প্রথমে আমরা কোনো জিনিসই বাদ দিতে চাইছি না। প্রথমে আমরা অ্যামমিটার আর গ্যালভানোমিটার সম্বন্ধে পড়ছি, অ্যামমিটার আর ভোল্টমিটার, গ্যালভানোমিটার নয়, অ্যামিটার আর ভোল্টমিটার। অ্যামিটার কি করে? কারেন্ট মাপে, প্রবাহ মাপে। ভোল্টমিটার কি করে? বিভব প্রভেদ মাপে। মনে রাখবে, আমরা যতক্ষণ পর্যন্ত না এসি পড়েছি, এসি পড়ার আগে পর্যন্ত কিন্তু কোনোভাবেই কারেন্ট বা ভোল্টেজ এরা পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভ এরকম যায়নি। তার মানে একই দিকে কারেন্ট গেছে, হয়তো একটু কম বেশি হয়েছে, কিন্তু কারেন্ট একই দিকে গিয়েছে। সো সেখানে কিন্তু ডাইরেকশন চেঞ্জ হয়নি। তার মানে যে কাঁটাগুলো থাকবে আমাদের গ্যালভানোমিটারের, যে কাঁটা থাকবে, গ্যালভানোমিটারের যে কাঁটা, সেই গ্যালভানোমিটারের কাঁটা একদিকেই বিক্ষেপ দেখাবে, একদিকে বিক্ষেপ দেখাবে। ডিসির ক্ষেত্রে একদিকে বিক্ষেপ দেখাবে। যদি আমরা উল্টে দিই, ধরে নাও পজিটিভ আর নেগেটিভ করে দিই, তাহলে অন্যদিকে দেখাবে, অন্যদিকে দেখাবে। কিন্তু এসির মতো এমন নয় যে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ করে চেঞ্জ হতে 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 এত তাড়াতাড়ি চেঞ্জ হবে যে কাঁটার আর বিক্ষেপ কিছু না হয়ে জিরো হয়ে যাবে, সেরকম কিন্তু নয়। এগুলো কিন্তু সব ডিসির জন্য বা পরিবর্তী প্রবাহের জন্য, এগুলো কিন্তু নয়। তো এই অ্যামমিটার আর ভোল্টমিটার এগুলো বেসিক্যালি, এই মিটারগুলো তৈরি হয় কার রেসপেক্টে? গ্যালভানোমিটারের রেসপেক্টে। গ্যালভানোমিটার কি করে? গ্যালভানোমিটারের মধ্যে অনেকগুলো দাগ আছে, এটা জিরো দাগ, এদিকে +5 সাপোজ, এদিকে -5, ধরে নাও মিলি অ্যাম্পিয়ারের অর্ডারে আছে। এখানে কাঁটা আছে, সেই কাঁটাটা দেখাবে কোন দিকে কত কারেন্ট যাচ্ছে, আর দুটো এদিক দিয়ে তার বেরিয়ে আছে। এই গ্যালভানোমিটারের ক্ষমতা প্রচুর কম, এর ম্যাক্সিমাম কারেন্টটা খুব বেশি হয় না। ম্যাক্সিমাম কারেন্ট যদি, যেটা মাপতে পারে গ্যালভানোমিটার, সেন্স করতে পারে, সেটা বেশি নয়। কিন্তু তবুও সেই গ্যালভানোমিটারকে ব্যবহার করে আমরা বেশি প্রবাহ মাপতে পারি। আর গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, যে গ্যালভানোমিটারের রোধ আছে, একটা জি রোধ আছে, সেই রোধ ইনটু যে ম্যাক্সিমাম কারেন্ট, সেটা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে মধ্যে দিয়ে বিভব প্রভেদ, অ্যালাউড বিভব প্রভেদ। সেটা যতটুকু অ্যালাউড বিভব প্রভেদ, তার চেয়েও আমরা বেশি বিভব প্রভেদের জিনিস মাপতে পারি যখন গ্যালভানোমিটারটাকে আমরা একটু ভালো করে সাজিয়ে নেব। কিভাবে সাজিয়ে নিই? অ্যামমিটার করার সময় কিভাবে সাজাই বলো? তাহলে গ্যালভানোমিটার টু অ্যামমিটার, গ্যালভানোমিটার টু অ্যামমিটার। বিজিত বলো তো দেখি, একটা গ্যালভানোমিটার আছে, শুধু গ্যালভানোমিটার আছে, এটাকে অ্যামমিটার করতে গেলে কি করব? কারেন্ট মাপার যন্ত্র করতে গেলে কি করব? কখন গ্যালভানোমিটারকে অ্যামমিটার বলবো? কেউ বলতে পারবে? সমান্তরালে একটা শান্ট যোগ করতে হবে, যে শান্টের মান হচ্ছে ক্ষুদ্র। তাহলে কেন? তার কারণ হচ্ছে, এই যে বর্তনী, যেটা বহির্বর্তনী, সেখানে কারেন্ট অনেক বেশি। তার মধ্যে থেকে এই এসটা যদি খুব ক্ষুদ্র হয়, এবার আমরা জানি যে সমান্তরাল কানেকশন হলে, সমান্তরাল কানেকশন যদি হয়, তাহলে কারেন্ট দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। তাহলে এইদিকে একটা কারেন্ট যাবে, এইদিকে একটা কারেন্ট যাবে। এইদিকে যদি ক্ষুদ্র রোধ হয়, তাহলে বেশি কারেন্ট যাবে, বেশি প্রবাহ যাবে। আর এইদিকে কম প্রবাহ যাবে। এবার কম প্রবাহের লিমিট কতটা? লিমিট হচ্ছে সেই আইজি, যে কারেন্টে গেলে গ্যালভানোমিটার নষ্ট হয়ে যাবে, যার বেশি গেলে।
তাহলে আইজি হচ্ছে এই গ্যালভানোমিটারের ম্যাক্সিমাম যে প্রবাহ ও হজম করতে পারে, ম্যাক্সিমাম অ্যালাউড প্রবাহ যতটা আছে প্রবাহ, সেটা হচ্ছে ধরে নাও আইজি। কিন্তু বাইরে তোমাকে মাপতে হবে একটা বড় কারেন্ট আই। আই পরিমাণ মাপতে হবে। তুমি জানো না, কতটা তুমি জানো না। কিন্তু তুমি এটুকু জানো যে গ্যালভানোমিটারে যে প্রবাহ মিলি, ফিলি, অ্যাম্পিয়ার সেরকম নয়। এখানে অ্যাম্পিয়ার অর্ডারের, টেনস অফ অ্যাম্পিয়ার অর্ডারের। তাহলে তুমি মাপবে কি করে? তাহলে কি ডাইরেক্ট গ্যালভানোমিটারে দিয়ে দেবে? যদি দিয়ে দাও তাহলে কাঁটাটা ও পার্মানেন্টলি ডান দিকে ঝপ করে শিফট করবে। সেই কাঁটাটা কিন্তু আর বাম দিকে শিফট করবে না। তাহলে গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাবে। সেই নষ্ট হওয়ার কাছ থেকে ওকে যদি বাঁচানো যায়, তাহলে তার জন্য বাঁচাতে গেলে আমাদের কি করতে হবে? কারেন্টকে একটা অল্টারনেটিভ পাথ দিয়ে প্রবাহের একটা সুবিধা দিতে হবে। সেটাকে আমরা বলেছিলাম শান্ট রোধ। তাহলে শান্ট রোধ, এই শান্ট রোধ সম্বন্ধে আমাদের আইডিয়া ক্লিয়ার করতে হবে। তাহলে আই পরিমাণ প্রবাহ যেটা বেশি, কিন্তু গ্যালভানোমিটার হজম করতে পারে আইজি কত গুণ। এইটা আইজি, আই মাপবে কত গুণ মাপবে, কত গুণ বেশি পরিমাপে সক্ষম হবে, সেইটাকে আমরা বললাম প্রবাহ গুণক বা গ্যালভানোমিটার গুণক। সেটার নাম দিলাম এন। সেই এন সমান হচ্ছে আই বাই আইজি। আই হচ্ছে সেই প্রবাহ, যেই প্রবাহটা আমার আইডিয়া আছে যে গ্যালভানোমিটারের যে ডেজিগনেটেড প্রবাহ মিলি অ্যাম্পিয়ার আছে তার তুলনায় অনেক বেশি কারেন্টের জায়গায় আমি ফিট করছি। তখন আমি অলরেডি গ্যালভানোমিটারটাকে আর ভাবছি না, গ্যালভানোমিটার উইথ এ শান্ট। এই যে পুরো সিস্টেমটা হলো, এই সিস্টেমটাকে তখন আমরা বলবো অ্যামিটার। তাহলে এখানে কি কি ফর্মুলা আছে? এখানে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে 1000 গুণ বেশি প্রবাহ মাপতে গেলে কত শান্ট যোগ করতে হবে। তোমাকে জিজ্ঞেস করতে পারে শান্ট এত যোগ করেছি, তাহলে শান্টের মধ্যে দিয়ে প্রবাহ কত। যা খুশি জিজ্ঞেস করতে পারে। তাহলে আমরা এখানে দেখতে পাবো অ্যামিটার যদি আমরা পড়তে পাই, তাহলে সেখানে যে ফর্মুলা গুলো রয়েছে অ্যামিটারের ক্ষেত্রে সেগুলো কি কি। এক নাম্বার হচ্ছে, এইটা হচ্ছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার এটা কম প্রবাহ পরিমাপ করতে পারে। কিন্তু এটা যদি অ্যামমিটার হয়, এটা বেশি প্রবাহ পরিমাপ করতে পারে। তার মানে এটার ভিতরে স্ট্রাকচার আলাদা। এটার স্ট্রাকচার কি? এটা হচ্ছে গ্যালভানোমিটার থাকবে, তার সাথে একটা শান্ট রোধ থাকবে। গ্যালভানোমিটারের রোধ ধরলাম জি, এখানে বাইরের বর্তনী প্রবাহ ধরলাম আই, আর ম্যাক্সিমাম অ্যালাউড গ্যালভানোমিটারের মধ্যে ধরলাম আইজি। তাহলে এন সমান আমরা বললাম আই বাই আইজি। তাহলে বলো তো দেখি শান্ট সমান কত হবে? এস কত লাগবে? শান্ট সমান হবে, বলো, জি বাই এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে এক নাম্বার। দু নাম্বার, হচ্ছে যে প্রবাহ কত, এখানে শান্টে প্রবাহ কত যদি জিজ্ঞেস করে কত হবে। এখানে যদি আইজি হয় এখানে কত হবে, বাদ বাকি কারেন্টে যাচ্ছে আই মাইনাস আইজি হবে। এবার অ্যামমিটারের রোধ কত, অ্যামমিটারের রোধ কত হবে? দেখো একটা হচ্ছে জি, একটা হচ্ছে এস সমান জি বাই এন মাইনাস ওয়ান। এরা পরস্পর সমান্তরালে আছে। তাহলে ওয়ান বাই জি প্লাস ওয়ান বাই জি বাই এন মাইনাস ওয়ান। তাহলে এটা উল্টে দিলে কি হবে? এইটা উল্টে দিলে কি দাঁড়াবে? এটা হচ্ছে রোধ, অ্যামমিটারের রোধ। যেহেতু এটা আছে তোমার সমান্তরাল সমবায়ে, তাহলে ওয়ান বাই রোধ সমান ওয়ান বাই জি প্লাস ওয়ান বাই জি বাই এন মাইনাস ওয়ান। তাহলে উল্টে দিলে আমরা কি পাবো? ওয়ান বাই জি প্লাস এন মাইনাস ওয়ান বাই জি সমান পাবো এন বাই জি। তাহলে আর সমান পাবো জি বাই এন। আর সমান পাবো জি বাই এন। তার মানে বুঝতে পারছো অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যামমিটারের রোধ অনেকটা কমে যায়, অ্যামিটারের রোধ অনেকটা কমে যায়। এবার এলো ভোল্ট মিটার। ভোল্ট মিটারে আমার বিভব মাপতে হবে।
তাহলে এরকম কোনো একটা বর্তনী আছে, ধরে নাও বাড়ির কোনো একটা জায়গায় একটা বর্তনী আছে, যে কোনো চেহারার হতে পারে। এই পয়েন্টটা ধরে নাও এ, এই পয়েন্টটা ধরে নাও বি, এর মধ্যে বিভব মাপবে, এর মধ্যে তোমার ভোল্ট মিটারটা থাকবে, এটাকে সমান্তরালে যোগ যোগ করতে হয়, অ্যামমিটারটা শ্রেণী সমবায়ে যোগ করতে হয়। এবার এই ভোল্ট মিটারটাও গ্যালভানোমিটার দিয়ে তৈরি। এবার যদি বিশাল পরিমাণ ভোল্টেজ হয় আর এর যদি রেজিস্ট্যান্স কম হয়, তাহলে হু হু করে প্রবাহ ভোল্ট মিটারের মধ্যে দিয়ে চলে যাবে, তাহলে ওটা নষ্ট হয়ে যেতে পারে। তাই ভোল্ট মিটার তৈরি করার জন্য এই যেটা আমরা ভোল্ট মিটার বলে বলছি, সেটা বেসিক্যালি একটা গ্যালভানোমিটার। তার সাথে কি থাকে গো প্রিয়ন্তন, আছো? গ্যালভানোমিটারের সাথে কি থাকবে? না, একটা শ্রেণী সমবায়ে শান্ট নয়, একটা বৃহৎ মানের রোধ, বৃহৎ রোধ থাকবে। শান্ট মানে কম রোধ, শান্ট মানে শান্টিং করে দিচ্ছে। তুমি ধরে নাও কোনো পিকনিকের জন্য প্রচুর মিষ্টি নিয়ে এসছো, দেখছো হঠাৎ করে মিষ্টি যাদেরকে দেওয়ার কথা সেগুলো বাদ দিয়েও কিছুটা কমে যাচ্ছে, তার মানে কেউ একজন শান্টিং করে নিচ্ছে। ভোল্ট মিটারে তা নয়, ভোল্ট মিটারে এই যে বিভব প্রভেদ তার মধ্যে দিয়ে যে প্রবাহটা যাবে সেটা হবে ভিএ মাইনাস ভিবি বাই মোট রোধ। মোট রোধ, এই পথের মোট রোধ। তাহলে এইটা সমান হচ্ছে আই, এই আই এর ম্যাক্সিমাম মান হতে হবে আইজি। তাহলে এখানে যে ম্যাক্সিমাম মান কারেন্ট যাবে সেটা হচ্ছে আইজি। তাহলে বিভব প্রভেদ কত হবে? বিভব প্রভেদ ওহমের সূত্র আছে, এটা এ আর বি আমরা জানি। বিভব প্রভেদ কোন দিকে মাপলাম তার উপর নির্ভর করে না, যে কোনো পথ দিয়ে মাপা যায়, যে কোনো পথ দিয়ে মাপা যায়, কারণ বিভব হচ্ছে স্টেট ফাংশন, ওই পার্টিকুলার পয়েন্টের ফাংশন। তো যে কোনো দুটো পয়েন্টের মধ্যে দিয়ে আমরা বিভব প্রভেদ যে পথেই মাপি না কেন একই হবে, কারণ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সংরক্ষী বল। তাহলে আমরা এই বর্তনী যেটা আমরা জানি না সেদিক দিয়ে আমি কিছু মাপবো না। এখানে আমার কি যোগ আছে ভোল্টমিটারের জায়গায়? একটা গ্যালভানোমিটার, একটা রোধ। গ্যালভানোমিটার কারেন্ট দিয়ে দেবে আইজি, সেটা আমরা দেখতে পাবো। তাহলে আইজি হচ্ছে প্রবাহ, রোধ কত জি, আর আর সিরিজে আছে। তাহলে ভিএ মাইনাস ভিবি সমান হবে গ্যালভানোমিটারের প্রবাহ ইন্টু মোট রোধ। তাহলে এই যে এটা হচ্ছে ভোল্টেজ ভি সমান হচ্ছে আইজি ইন্টু জি প্লাস আইজি ইন্টু আর। এই যে আইজি ইন্টু ই, এটাকে বলা হয় ভিজি। কারণ এটা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে বিভব প্রভেদ। গ্যালভানোমিটারের কিন্তু বিশাল কারেন্ট প্রবাহ সম্ভব নয়, গ্যালভানোমিটারের দুই প্রান্তের বিভব প্রভেদ। আর এইটা হলো তোমার আইজি প্লাস আইজি ইন্টু জি, আইজি ইন্টু আর। তাহলে এটা ভি বাই ভিজিটাকে এখানে বলা হয় এন। তাহলে কত বিভব মাপতে পারে? গ্যালভানোমিটারের দুই প্রান্তে তো বেশি বিভব প্রভেদ থাকে না, কিন্তু তবুও ও বলছে আমি অনেক বেশি বিভব প্রভেদ মাপতে পারি। কত গুণ মাপতে পারে এটাকে বলা হয় বিভব গুণক। তাহলে ভাগ করে দাও, এখান থেকে তুমি যেটা পাবে ভি/ভিজি সমান হচ্ছে এন, প্লাস এখানে পাবে আইজি ইন্টু আর বাই ভিজি, ভিজি মানে আইজি ইন্টু জি, আইজি আইজি কেটে গেল। তাহলে আর বাই জি ডান পক্ষে যেটা, সেটা সমান এটা হচ্ছে ভি/ভিজিটা, এটা ওয়ান, সরি, এটা ওয়ান, ভিজি/ভিজি মানে ওয়ান হবে। এইটা হচ্ছে এন, তাহলে n-1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আর সমান জি ইন্টু n-1। শান্টের ক্ষেত্রে পেয়েছিলাম জি বাই n-1, এখানে পাচ্ছি জি ইন্টু n-1। এবং এখানে মোট রোধ কত হচ্ছে? এখানে যেটা আমরা ভোল্ট মিটার ভাবছি সেটা তো বেসিক্যালি একটা গ্যালভানোমিটার প্লাস একটা রোধ, যেখানে গ্যালভানোমিটার রোধ এন, জি, শুধু শুধু জি, আর এর রোধ হচ্ছে n-1 ইন্টু জি। তাহলে মোট রোধ কত হবে? মোট রোধ কত হবে? সিরিজে কি হয় মোট রোধ? পাতি যোগ হয়। তাহলে জি প্লাস n-1 ইন্টু জি, তার মানে হচ্ছে জি প্লাস এন জি মাইনাস জি, জি জি কেটে গেল, তাহলে ওটা এন জি। তাহলে ভোল্ট মিটারের রোধ কিন্তু অনেক বেশি, অ্যামমিটারের রোধ হচ্ছে অনেক কম। তাই আদর্শ যদি তুমি বলো, তাহলে আদর্শ ভোল্ট মিটারের রোধ হচ্ছে অসীম, আর আদর্শ অ্যামমিটারের রোধ হচ্ছে জিরো। তাহলে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আইডিয়াল যদি অ্যামমিটার বলে, আদর্শ অ্যামমিটার যদি বলে, অ্যামিটার,
তাহলে তার রোধ কত? রোধ হচ্ছে 0। আমরা জানি আদর্শ বলে কিছু হয় না। আর আদর্শ যদি ভোল্ট মিটার বলে, তাহলে তার রোধ কত? রোধ হচ্ছে অসীম। এটুকু আমরা পড়লাম, এটুকু বাকি ছিল। এবার আমরা প্রবলেমে চলে যাই। প্রথম প্রবলেম কোনটা অ্যাটাক করব বলো? প্রথম প্রবলেম তোমরা যেগুলো করেছো। আমি নিজের মতো করে করাই। প্রথম আমি 28 শুরু করছি। 385 পেজ 28। কি দিয়েছে? বলছে এম ভর কিউ আধান বিশিষ্ট। সবারই বই আছে, কেউ আছো একটু আওয়াজ দাও। এবার প্রবলেম শুরু হবে। থিওরি ঘ্যাচঘেচানি আর হবে না, শুধু প্রবলেম। সবাই আছো একটু আওয়াজ দাও শুনি। শুধু বিজিত। ওকে, 4-5 জন আছো। ওকে, ঠিক আছে। 28টা দেখো, এম ভর 385 পাতা, এম ভর কিউ আধান বিশিষ্ট একটি কণা ধনাত্মক এক্স অক্ষ বরাবর স্থির বেগে ভি বেগে গতিশীল ঋণাত্মক জেড বরাবর ক্রিয়াশীল চৌম্বক ক্ষেত্র বিতে প্রবেশ করলো। চৌম্বক ক্ষেত্রটির বিস্তার এ থেকে এক্স ইকুয়াল টু বি এর মধ্যে কণাটির সর্বনিম্ন বেগের সর্বনিম্ন মান কত হলে ঠিক ওই ক্ষেত্রটি প্রবেশ করতে পারবে? এক্স গ্রেটার দেন বি। তার মানে এখানে প্রবলেমটা কি বলছে? বলছে একটা কণা আছে, তার ভর হচ্ছে এম, আধান হচ্ছে কিউ, কিউ এম, তার বেগ হচ্ছে ভি, সে যাচ্ছে এক্স অক্ষ বরাবর, নিয়ে একটা রিজনে পড়লো। এখানে একটা জোন আছে, যে জোনটায় ঋণাত্মক জেড অক্ষ বরাবর, তাহলে জেড যদি পারপেন্ডিকুলারলি ধরি, তাহলে ধরে নাও ক্রস ম্যাগনেটিক ফিল্ড আছে। এখানে ক্রস ম্যাগনেটিক ফিল্ড আছে, বি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড আছে। এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু বি। এবার বলছে বেগ মিনিমাম কত হলে সে এই যে রিজন, এটা হচ্ছে এক্স গ্রেটার দেন বি রিজন, এটা ধরে নাও এক্স অক্ষ, এটা ধরে নাও এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা এক্স ইকুয়াল টু 0, এটা এক্স ইকুয়াল টু এ, এটা এক্স ইকুয়াল টু বি, আর এটা হচ্ছে এক্স গ্রেটার দেন বি। প্রশ্নে করছে যে ভি বেগে ও প্রবেশ করলো, ভি এর মান কত হলে, ভি এর মান মিনিমাম কত হলে সে এক্স গ্রেটার দেন বি রিজনে ঢুকতে পারবে? ভি যদি খুব কম হয় তাহলে কি হবে? এরকম করে ঘুরে চলে আসবে। ভি আর একটু বেশি হলে কি হবে? এরকম ঘুরবে। ভি আরো বেশি হলে কি হবে? এরকম ঘুরবে। ভি আরো বেশি হলে এরকম যাবে। তাহলে ভি এর মান যত বেশি হবে, তত বেশি বেশি কিন্তু বক্রতা ব্যাসার্ধ হবে। তাহলে বলো তো দেখি, এখানে বক্রতা ব্যাসার্ধ কত হলে জাস্ট এক্স ইকুয়াল টু বি সেই লাইনটা টাচ করবে? এখান থেকে শুরু করে এখানে টাচ করবে, এক্ষেত্রে ব্যাসার্ধ কত? আমি আবার ছবিটা আঁকছি। এটা হচ্ছে ক্রস, এখানে ধরো ঢুকলো, এটা এক্স ইকুয়াল টু এ, এটা এক্স ইকুয়াল টু বি। এই বেগে যদি ঢোকে তাহলে এরকম যাবে। এর চেয়ে যদি কম হয়, যদি কম হয় তাহলে এরকম হবে, যদি বেশি হয় তাহলে এরকম বেরিয়ে যাবে। তাহলে একদম এক্সাক্ট কত বেগ হলে এ জাস্ট এক্স ইকুয়াল টু বি ছুঁয়ে ছুঁয়ে যাবে, সেটা জানার জন্য বলো তো দেখি এর বক্রতা ব্যাসার্ধ কত হবে? এই আরটা কত হবে? এই যে বেঁকেছে তার ব্যাসার্ধ কত হবে বলো? আর সমান, একদম তাই। দেখো এটা এক্স অক্ষ, এইটুকু ওকে আর হতে হবে। এই দিক দিয়ে ঢুকেছে, এই দিক দিয়ে বেরিয়েছে, এরকম করে গিয়ে এরকম গেছে। তাহলে এইটাই তো তার বক্রতা ব্যাসার্ধ, এইটাই তো তার। তাহলে আর সমান কত? এইটুকু। তাহলে আর সমান হবে বি মাইনাস এ। এর চেয়ে যদি একটু বেশি আর হয়ে যায়,
তাহলে ও ভস করে অন্য অন্য রিজনে চলে যাবে, পরের রিজনটায় চলে যাবে। তাহলে আর ইকুয়াল টু হবে বি মাইনাস এ। এবার আমরা জানি ফর্মুলা কি, এইটুকু আমার এখান থেকে ফর্মুলা থেকে এই প্রবলেম থেকে জানা। বাদ বাকি আমাদের ক্যালকুলেশন আছে। কি ক্যালকুলেশন? পাতি ক্যালকুলেশন। সেই ক্যালকুলেশনটা কি বলো? এবার বলো এমভি, এমভি বলো সমান কিউ বি আর। তাহলে আর এর জায়গায় কি বসাবো? বি মাইনাস এ। তাহলে ভি সমান হচ্ছে কিউ বি আর বাই এম। তার মানে আর এর জায়গায় বি মাইনাস এ বসাও। তাহলে ভি মিনিমাম যেটা হবে সেটা টাচ করে যাবে। তাহলে ভি যদি গ্রেটার দেন এই ভ্যালুটা হয়, তাহলে ও ওই সেকেন্ড রিজনে চলে যাবে। তাহলে ভি সমান হবে কিউ বি বাই এম ইন্টু বি মাইনাস এ। অ্যান্সার কি আছে দেখো, অ্যান্সার কি আছে? এটা হচ্ছে মিনিমাম বেগ, এটা হচ্ছে মিনিমাম বেগ। এর চেয়ে বেশি হলে আরামসে এইদিকে চলে যাবে। তাহলে ভি গ্রেটার দেন কিউ বি বাই এম ইন্টু বি মাইনাস এ। আর এইগুলো হচ্ছে ভি লেস দেন কিউ বি বাই এম ইন্টু ভি বি মাইনাস এ। তাই এরা ভিতর দিকে ব্যাক করে চলে এসছে। তাহলে মিনিমাম যে যদি দুটো রিজন দেয়, যদি বলে পারপেন্ডিকুলারলি একটা রিজনে ঢুকছে, ওই সেকেন্ড রিজনটা ভেদ করে তৃতীয় রিজনে যাবে, তখন তোমাদের ব্যাসার্ধ ধরতে হবে। ওই যে রিজনটা ধরেছে তার যে বেদ সেটা হবে ব্যাসার্ধ। বাদ বাকি ক্যালকুলেশন উইল ফলো এবং ইট উইল বি ইজি। বুঝ গেয়া? বুঝেছিস? হ্যালো 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 সবাই, সে যদি বুঝেছো। বিজিত আর সবাই বলো। 12 অঙ্কটা একদম দেখবো। কোনো চাপ নাই, 12 অঙ্কটা আমরা এবার টার্গেট করছি। বলেন। হুম। হুম। ঠিক। বসে। ভেরি গুড, ভেরি গুড। দুটো কোশ্চেন একদম কমপ্লিটলি ডিফারেন্ট। তোমার যে প্রশ্নটা সেটা সম্বন্ধে আমি বলবো। আর সবাইকে, তোমার প্রশ্নটা বিজিত যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে যে যদি আমি একটা লম্বা তার নিয়ে নিই এবং সেখানে যদি আমি এক পাক একটা বৃত্ত করি, ধরে নাও তোমার যে এখানে যে 12 প্রশ্নটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে একটা এইটুকু তোমার কাছে তার আছে, এইটুকু তোমার কাছে তার আছে। এবার এখান থেকে বলছে ছোট এন পাক বানাতে। তাহলে এখানে তো আর চেঞ্জ হয়ে যাবে। এখানে আর ওয়ান তো হয়ে যাবে আর বাই এন, এন পাক যদি হয়। এখানে ছিল এক পাক, কিন্তু এখানে কোন রকম কোন রকম তোমার তার এক্সট্রা বলেনি। বলেছে একটা তার আছে, দেখো এখানে প্রবলেমটা বড়, একটা দীর্ঘ তারের মধ্য দিয়ে স্থির প্রবাহ চলছে। একে এক পাকের বৃত্তাকার কুণ্ডলিতে পরিণত করা হলে বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হয় বি। এবার ওটাকেই এন পাকের বৃত্তাকার কুণ্ডলী পরিণত করা হলো, তাহলে কেন্দ্রে কত হবে? বলেনি। কিন্তু তুমি যদি তোমার কাছে ধরো নাও 1 মিটার একটা লম্বা তার আছে, তোমাকে বলেছি বিজিত এক পাক ঘোরাও, তাহলে তোমার 2 পাই আর সমান 1 মিটার হবে, হ্যাঁ কি না? এবার যদি আমি বলি যে এটাকে তুমি 100 পাক ঘোরাও, তাহলে 2 পাই আর সমান তুমি কি লিখবে? 100/100, মানে 1 লিখবে। তাহলে ব্যাসার্ধ অটোমেটিক্যালি 100 ভাগ হয়ে গেল না? সো দ্যাটস ওয়াই 12 অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় পড়ার জন্য একদম যাবতীয় রসদ এর মধ্যে রয়েছে।
যাবতীয় রসদ আছে। পরীক্ষায় একদম চিৎপাত হয়ে সজল জ্বলজ্বল করে পড়ার জন্য এর কিন্তু সমস্ত রকম রসদ আছে। কি বলছে? একটা দীর্ঘ তার, এইরকম বড় একটা তার আছে। এই তারটাকে ১ম এ ১ পাক করল, তারপরে ওই তারটাকে N পাক করল। তাহলে এর যে দৈর্ঘ্য L, এইটা হবে L সমান হবে 2 পাই R, আর N পাক যেহেতু করেছে এখানে সেই L সমান হবে 2 পাই R1 একটা পাক ইনটু N। তাহলে এই দুটোর সাথে তুলনা করলে আমি পাচ্ছি R1 সমান হচ্ছে R/N। তাহলে এর কেন্দ্রে বলছে ম্যাগনেটিক ফিল্ড যদি I কারেন্ট যদি যায় তাহলে B সমান বলছে মিউ 0, তুমি যেটা বলেছো I/2R, এর মধ্যে কোনো সন্দেহ নেই, and that is true। কিন্তু এর মধ্যে এর কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ড কি হবে? এর কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ড যেটা হবে B সমান হচ্ছে B1 যদি আমি বলি, তাহলে মিউ 0 I, কিন্তু N পাক আছে সেজন্য NI বাই R এখন হবে না R1 হবে। তাহলে R1 সমান আমরা আবার কি পেলাম? আগে যে R ছিল তার N ভাগ। তাহলে বসিয়ে দিই। তাহলে আমি পাচ্ছি মিউ 0 I ইন্টু N বাই R/N। তাহলে N টা উপরের দিকে চলে গেলে N স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে N স্কোয়ার ইন্টু, সরি 2R, N স্কোয়ার ইন্টু মিউ 0 I বাই 2R। তাহলে মিউ 0 I বাই 2R মানে আবার B। তাহলে it will be N স্কোয়ার B। মনে রাখবে, যত ছোট হয় পাক, যত কাছে তোমাকে মাপতে দেবে, তত ম্যাগনেটিক ফিল্ড বেশি হবে। তাহলে ছোট ছোট পাকে যদি একই কারেন্ট পাঠাও, বড় পাকে যদি একই কারেন্ট পাঠাও, তাহলে ছোট পাকে কিন্তু তোমার কেন্দ্রে বেশি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এখানে যেহেতু একই কুণ্ডলীকে, একই তারকে তোমাকে N পাক করতে হয়েছে, তাই তোমার ব্যাসার্ধ দ্বারা তাকে N ভাগ করতে হয়েছেই। কিন্তু তুমি যে কথাটা বললে এটা বোঝা গেল? ১২টা বোঝা গেল? তাহলে অপশন ডি হবে। ১২টা ক্লিয়ার হলো তো সবারই? তাহলেও হয়ে যাচ্ছে। তাহলেও হয়ে যাচ্ছে। সেটাই বলছি। মানে তুমি যেমন, না, তা তো হবে না। দেখো তাহলে তাহলে গন্ডগোল। তুমি কি বলছো? L সমান 2 পাই R। ভেরি গুড। না, 2 পাই R ড্যাশ সমান তো L হচ্ছে না। 2 পাই R ড্যাশ ইনটু N সমান L হবে তো। 2 পাই R ড্যাশ যেটা বলছিস তুই, নতুন যে পাকটা, ছোট পাকটা, তার সাথে N গুণ করলে তবেই তো L আসবে। তোর কাছে ধর, বুঝতে পেরেছো তো? ওই একটাই তো তার আছে ১ মিটার। সেটা দিয়ে একটা বড় বৃত্ত করছো, আর ওটা দিয়ে তুমি ১০ পাক দিয়ে ছোট বৃত্ত করছো। তা ১০ পাক যদি দাও, তাহলে পাক সংখ্যা ১০ গুণ বাড়লো, আবার রেডিয়াসটা আবার ১০ ভাগ কমলো। রেডিয়াস কমলেও ম্যাগনেটিক ফিল্ড বাড়ে, আবার পাক সংখ্যা বাড়লেও ম্যাগনেটিক ফিল্ড বাড়ে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড বাড়বে ২ বার, গুণ হবে। তাহলে যত টাইমস তুমি ছোট করেছো তার স্কোয়ার আকারে ম্যাগনেটিক ফিল্ড বাড়বে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যেটা তারপরে যেটা বললে, সেটা হচ্ছে এখানে একটা ১ পাক আছে স্যার, তার ক্ষেত্রে আমার ফর্মুলা হচ্ছে বি সেন্টার সমান হচ্ছে মিউ 0 I/2R। আপনি বলেছেন, ঠিক বলেছি, এটাই বলেছি। আর তারপর আপনি যদি বলেন এখানে N পাক আছে, এই কেন্দ্রে যদি বার করতে হয় তাহলে B2 যদি বলি, সেটা আপনি বলেছেন মিউ 0 NI/2R। তাহলে এখানে তফাৎ কোথায়? এখানে এর দৈর্ঘ্য, এই তারের দৈর্ঘ্য L সমান হচ্ছে পাতি 2 পাই R। ১ পাক যাচ্ছে, এখানে তারের দৈর্ঘ্য তা নয়। এখানে যে তারের দৈর্ঘ্য সেটা হচ্ছে 2 পাই R ইন্টু N পাক। তার মানে এখানে অনেক বেশি পাক সংখ্যা, অনেক বেশি দৈর্ঘ্য তার, অনেক বেশি দীর্ঘ তার। কিন্তু এই যে প্রবলেম তোমাদের যেটা দেওয়া আছে, এখানে সেই তারের দৈর্ঘ্যটাকে ফিক্সড করে দিয়েছে। তাই জন্যই প্রবলেমটা ইম্পর্টেন্ট। বুঝ গয়া? বুঝেছো? ওকে।
দেখো 15টা দেখো, একটি অঞ্চলে 15টা। আমি কিছু খাপছাড়া খাপছাড়া করাবো, কারণ আমাকে আরো অনেক অঙ্ক করাতে হবে, তার জন্য আমি এদিক ওদিক এদিক ওদিক করে করাবো। একটি অঞ্চলে একটি সুষম তড়িৎ ক্ষেত্র এবং একটি সুষম চৌম্বক ক্ষেত্র একই দিকে ক্রিয়াশীল। খুব ভালো কথা। বলছে একটা অঞ্চলে একদিকে যেদিকেই তড়িৎ ক্ষেত্র আছে সেদিকেই চুম্বক ক্ষেত্র আছে, কোনো অসুবিধা নেই, থাকতেই পারে। একটি ইলেকট্রনকে কিছুটা বেগ দিয়ে ক্ষেত্রদ্বয়ের অভিমুখে নিক্ষেপ করা হলো। তাহলে একটা ইলেকট্রনকে এখানে পেয়েছে, তাকে এই দিকেই বেগ দিয়ে দেওয়া হলো, কোনো অসুবিধা নেই। তারপর বলছে যে ইলেকট্রনটির গতি কেমন হবে, ইলেকট্রনটির গতি কেমন হবে। তা তুমি আলাদা আলাদা করে দেখো। এইটা হচ্ছে ভেরি ভেরি ফান্ডামেন্টাল কোশ্চেন। এই ধরনের কোশ্চেন পড়লে যদি না পারো তাহলে মনে রাখবে যে তোমাদের মাথায় এমন ঠোকা দেব যাতে মাথায় শিং তৈরি হয়ে যাবে, এবং তোমাদের পরিবর্তে অসুরের জায়গায় তোমাদেরকে বসিয়ে দেবো পুজোর সময়। বুঝলি, শুনলি? এটাকে আলাদা করে বুঝতে হবে। ব্যাপারটা হচ্ছে কিচ্ছু নেই এখানে। একটা ইলেকট্রন হচ্ছে একটা আহিত কণা, সেখানে বি আছে, সেখানে ই আছে। তাহলে ই আর বি থাকলে ইলেকট্রনের উপর মোট যে বল ক্রিয়াশীল হয় তাকে আমরা কি বল বলি? কি বল বলি? একটা আহিত কণা যদি তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে থাকে তাহলে তার উপর লরেঞ্জ বল, লরেঞ্জ বল বলি। এবার আমরা দেখছি সেই লজেন্স বল বা লরেঞ্জ বল যেটা বলছো সেটা কোন দিকে ক্রিয়াশীল? কিউই যেদিকে ক্রিয়াশীল, কিউ ভিভি সেদিকেই ক্রিয়াশীল, কিউ ভিভি অন্যদিকে ক্রিয়াশীল। কোন দিকে হবে আমরা দেখি। তাহলে আমরা এখানে দেখো তো দেখি কিউই আছে, তাহলে এফ এল লরেঞ্জ ফোর্স সমান হচ্ছে কিউই প্লাস কিউ ভিবি, ভি ক্রস বি। এবার বলো তো দেখি বুদ্ধি করে, এই দুটোই কি থাকবে? এই যে ক্ষেত্র, এই ক্ষেত্রে কি দুটোই থাকবে, না কোনোটা থাকবে না, না কোনটা বেশি থাকবে? এই যে স্পেশাল কেস, এই ক্ষেত্রে এফ ই সমান কত, এফ এম সমান কত, কেউ বলতে পারবে? এই যে ক্ষেত্রটা, সেখানে ইলেকট্রিক ফোর্স কত? ইলেকট্রিক ফোর্সের ফর্মুলা কি? চুম্বক বলটা থাকবে না। ঠিক কেন? তার কারণ একই দিকে। তাহলে দেখো এখানে এফইটা হবে মাইনাস ই ইন্টু ই ভেক্টর, আর এখানে কি হবে মাইনাস ই ইন্টু ভি ক্রস বি। এরা আবার দুজনে প্যারালাল, যেদিকেই ভি সেদিকেই বি। তার মানে অ্যাঙ্গেল হচ্ছে এখানে যদি ভি বি সাইন 0 ডিগ্রি হচ্ছে, সো ইট ইজ জিরো, সো নো চুম্বক বল। তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে কি এলাম? নো চৌম্বক বল। তার মানে ঘুরবে না। চুম্বক বলের দরুন যেটা তোমার ধরে টরে সেই সমস্ত কেস এখানে নেই, তাহলে শুধু তড়িৎ বল আছে। আর আমরা জানি তড়িৎ বল কিন্তু চৌম্বক বলের মতো কার্যহীন বল নয়। তড়িৎ বল যেদিকে থাকবে, হয় তড়িতের ক্ষেত্রের দিকে যদি মানে কোনো পজিটিভ আধান যায় তার বেগ বাড়িয়ে দেবে, তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে যদি পজিটিভ আধান যায় তার বেগ কমিয়ে দেবে। আর নেগেটিভ আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে যদি সে যায় তাহলে তার বেগ বাড়িয়ে দেবে। আর তড়িৎ ক্ষেত্রের সমদিকে যদি নেগেটিভ আধান যায় তাহলে তার বেগ কমিয়ে দেবে। কেন? তার কারণ এখানে ইলেকট্রন আছে। দেখো তাহলে চৌম্বক বল নাই, তাহলে বি সম্বন্ধে ভাববো না। বি বয়াকার দ, বি কে নিয়ে আর চিন্তা করব না, শুধু ই কে নিয়ে চিন্তা করব। ই হচ্ছে এই বরাবর, ই এই বরাবর যদি তীর চিহ্ন দেয় তাহলে মনে মনে পজিটিভ কোন দিকে, মনে মনে নেগেটিভ কোন দিকে, এগুলো মনে মনে। একটা ইলেকট্রন যদি এইদিকে যায়, একটা ইলেকট্রনটা নেগেটিভ আধান, সেটা এইদিকে বেগ নিয়ে যাচ্ছে, ইলেকট্রনকে টানবে না ইলেকট্রনকে হেল্প করবে বলো তো দেখি তড়িৎ ক্ষেত্রটা? ইলেকট্রনকে টেনে ধরবে না হেল্প করবে এক্ষেত্রে? তা টেনে ধরলে তার স্পিডটা কি হবে?
তার মানে মন্দন হবে। তাহলে মন্দন হবে। তাহলে ইলেকট্রনটা কেমন ভাবে যাবে? এই বরাবর যেতে 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 বেগ শূন্য হয়ে আবার ব্যাক করে আসবে এই বরাবর। তাহলে ইলেকট্রনের গতিপথ কি হবে? সামনের দিকে খানিকটা যাবে, বেগ শূন্য হবে, তারপর আবার পিছন দিকে ঘুরে আসবে। অপশন কি আছে দেখি? অপশন আছে, অপশন এ বলছে ক্ষেত্রদ্বয় অভিমুখে সমবেগে গতি। ওটা ব্যায়াকার দ, সমবেগে গতি হওয়ার কোনো জায়গা নেই। তড়িৎ বল ক্রিয়াশীল, ক্ষেত্রদ্বয় অভিমুখে সমত্বরণে গতিশীল। না, সমত্বরণে নয়, ত্বরণ এখানে হচ্ছে না, মন্দন হবে। ক্ষেত্রদ্বয় অভিমুখে সমমন্দনে গতি, দ্যাট ইজ রাইট। ক্ষেত্রদ্বয়ের অভিলম্ব গতি, এটা ভুল। তাহলে এখানে অপশন সি ইজ রাইট। এটা কি বোঝা গেল? বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যালো 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 হ্যালো, সবাই বুঝতে পেরেছো? একটু আওয়াজ দাও। তাহলে এখানে ফান্ডা যদি আমি বলি, ফান্ডা যদি আমরা বলি বাংলা কথায়, যেগুলো তোমাদের কথা 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 পড়ে, সেটার জন্য যদি বলি, তাহলে আধান ধনাত্মক হলে, আধান পজিটিভ হলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখে, অভিমুখে আধান ত্বরান্বিত হয়, আধান ত্বরান্বিত হয়। আবার আধান নেগেটিভ হলে ই এর দিকে, ই এর দিকে, একই কথা কিন্তু অন্যভাবে লিখছি। তড়িৎ ক্ষেত্রের অভিমুখ মানে ই এর দিকে আধান মন্দীভূত হয়, আধান মন্দীভূত হয়। যা, মন্দীভূত, মন্দীভূত মানে, যা, মন্দীভূতটা কি হবে রে? মন্দীভূত হয়, এটা লাগছে মন্দীভূত। ডিসিলারেটেড হয়। এটা ঠিক আছে? কেমন দেখতে, কেমন লাগছে না? মন্দীভূত হয় কেন? তার কারণ এইদিকে যদি ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে এইটা মনে মনে পজিটিভ, এইটা মনে মনে নেগেটিভ। এখানে যদি পজিটিভ আধান হয়, তাহলে পজিটিভ ওকে ঠেলবে, নেগেটিভ টানবে, ত্বরণ হবে। তাহলে এখানে তো প্রবলেমে তা দেয়নি, এখানে দিয়েছে ইলেকট্রন, তো ইলেকট্রন তো নেগেটিভ। তাহলে এইদিকে পজিটিভ ইলেকট্রিক ফিল্ড এইদিকে আছে, তার দরুন এইদিকে হয় নেগেটিভ। তাহলে ইলেকট্রন আছে মানে এটা নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ আছে, তাহলে ওকে তো এই বরাবর টানবে। তাহলে এ হবে মন্দন, কারণ তার এইদিকে বেগ ছিল ভি, কারণ তার এইদিকে বেগ ছিল ভি। বোঝা গেল? নেক্সট, নেক্সট হচ্ছে 17টা। কি আছে 17টা? বলছে দুটি সমান দৈর্ঘ্যের তারকে বেঁকিয়ে, ভালো করে পড়বে, দুটি সমান দৈর্ঘ্যের তারকে বেঁকিয়ে এক পাকের, এক পাকের দুটি কুণ্ডলী বানানো হলো, একটি বর্গাকার, একটি বৃত্তাকার। তাহলে দুখানা তোমার কাছে তার ছিল, এল দৈর্ঘ্যের দুখানা তার ছিল। এই তারটাকে দিয়ে তুমি বর্গাকার বানালে, আর এই তারটাকে দিয়ে তুমি বৃত্তাকার বানালে। খুব ভালো করেছো। তারপরে বলছে দুটিকে একই মানের চৌম্বক ক্ষেত্রে ঝুলিয়ে দেওয়া হলো। যা বাবা, এদেরকে একই মানের চৌম্বক ক্ষেত্রে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বি দুজনের ক্ষেত্রে একই ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে বলছে দুটি কুণ্ডলী দিয়ে সমান মানের প্রবাহ। আবার এখানে আবার বলছে এই কুণ্ডলীগুলোতে যে কারেন্ট আছে সব সমান আয়, এখানেও আয়, এখানেও আয়। তাহলে বুঝতেই পারছো কি সম্বন্ধে কোশ্চেন জিজ্ঞেস করবে। সে যদি কি সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, একটা তড়িৎবাহী কুণ্ডলী রয়েছে, তার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড দিয়েছে, তাহলে কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে? টর্ক। ভেরি গুড। যদি একটা তার থাকতো আর যদি ম্যাগনেটিক ফিল্ড থাকতো, তাহলে কি সম্বন্ধে জিজ্ঞেস করতো? চৌম্বক বল। তাহলে দেখো, আমরা ধরে নিচ্ছি আমাদের সুবিধার্থে এইটার দৈর্ঘ্য এল, এটারও দৈর্ঘ্য এল। তাহলে আমরা এখানে যদি এর ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? এল সমান 4a।
আর এখানে এর রেডিয়াস যদি r হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি l সমান 2πr, কারণ ওই l দৈর্ঘ্য দিয়েই তোমার এই বৃত্তের পরিধি তৈরি হয়েছে, আর এই l দৈর্ঘ্য দিয়েই তোমার বর্গক্ষেত্রের পরিসীমা তৈরি হয়েছে। কেন আমি এই ইকুয়েশন লিখলাম? তার কারণ হচ্ছে আমাদের এই এরিয়াটা দরকার। ফর্মুলা হচ্ছে BIA। এখানে টর্ক যেটা হবে, টর্ক টাউ1 সমান হবে BI ইন্টু এরিয়া, আর এখানে যে টাউ2 হবে এটাও হবে BI ইন্টু এরিয়া অফ সার্কেল। এখানে হচ্ছে এরিয়া সার্কেলের, এখানে হচ্ছে এরিয়া স্কোয়ারের, তাহলে স্কোয়ারের এরিয়া হয় a স্কোয়ার, বাহু স্কোয়ার, তাহলে BI ইন্টু বাহু স্কোয়ার মানে a স্কোয়ার, তার মানে কি l/4 এর হোল স্কোয়ার, কারণ আলটিমেটলি আমার এলটা দুজনের কমন, এল এর ফর্মে নিয়ে যেতে হবে। তার মানে এখানে আমি পাচ্ছি b ইন্টু I ইন্টু l স্কোয়ার বাই 4। আর এখানে কি পাবো তারপরটা এখানে পাচ্ছি যেটা সার্কুলার, বি ইন্টু আই ইন্টু এরিয়া মানে হচ্ছে পাই আর স্কোয়ার। আর মানে কি, আর সমান হচ্ছে l/2π। তাহলে এখানে আমি পাচ্ছি বি আই ইন্টু পাই ইন্টু l² বাই 4π²। তাহলে একটা পাই এখানে কেটে গেল, 4π পড়ে থাকবে, তাহলে BI ইন্টু l²/4π। তাহলে টর্ক 1 ইজ টু টর্ক 2 সমান হবে BI ইন্টু l²/4 ইজ টু BI ইন্টু l²/4π। তাহলে এইটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে সার্কেল। তাহলে সব কেটে যাবে, 4 কাটলো, তাহলে π/1 হবে অ্যান্সার। π/4 দিল কেন? হু 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 হু। কিরে কি ভুল করলাম? হ্যালো হ্যালো। ও সরি সরি সরি, 16 কেন হবে? 2 × 2 = 4 নয়? ও এইখানে 16 হবে। ও সর্বনাশ, এইখানে হবে l²/16। তাই দেখছি এখানে হচ্ছে 16। 16 হয়ে গেলে এইটা এটা কাটার পর একটা 4 পড়ে থাকবে, তাহলে π/4। তার মানে সার্কেলে বেশি, এখানে বেশি, সার্কেলে বেশি হচ্ছে, স্কোয়ারে কম হচ্ছে। পাই মানে 3 পয়েন্ট সামথিং 14, আর 4 মানে 4, তাহলে সার্কেলে দেখতে পাচ্ছি টর্কটা বেশি হচ্ছে। বোঝা গেল? এবার চলে এসো 2 নম্বরের প্রবলেমটায়। প্রবলেম নাম্বার 2। এত কিছু করার পর হয়তো 2 নম্বরের প্রবলেমটাই পড়ে যাবে। প্রবলেম 2 যেটা আছে পেজ নাম্বার 381। কি আছে? এগুলো অনেক ধরনের পড়তে পারে। এরকম একটা কারেন্ট লুপ দিয়েছে, কিরকম, এরকম একটা কারেন্ট লুপ দিয়েছে, আবার এরকম একটা কারেন্ট লুপ দিয়েছে। এর এর ব্যাসার্ধ হচ্ছে R1, এর ব্যাসার্ধ হচ্ছে R2। এবার একটাই লুপ যেহেতু কারেন্ট, একটা উল্টো দিকে কারেন্ট, সরি, এই দিকে কারেন্ট দিয়েছে। একটাই কারেন্ট হচ্ছে I, এটা হচ্ছে ও বিন্দু ও, তাহলে B@O সমান কত? বলো, অ্যান্সার বলো কি হবে? দুটোই অর্ধবৃত্তাকার, অর্ধবৃত্তাকারের জন্য কেন্দ্রে কত হয়? একটা অর্ধবৃত্তাকার যদি হয় কত হবে বলো? কেন্দ্রে μ0I/4r। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি পূর্ণ সার্কেলের হচ্ছে μ0I/2r। আর যদি থিটা আর্কের হয়, থিটা আর্কের যদি হয়, থিটা যদি অ্যাঙ্গেলটা ডিগ্রি ডিগ্রিতে হয়, সেন্টিগ্রেডে হয়, ডিগ্রি সেন্টিগ্রেড বলছি, ডিগ্রিতে যদি হয়, তাহলে সেক্ষেত্রে হবে μ0I/2r ইন্টু থিটা বাই 360।
আর যদি রেডিয়ানে হয় তাহলে μ0I/2r ইন্টু θ/2π রেডিয়ান। নির্ভর করছে কিসে তুমি বসাচ্ছ। যেহেতু এটা 180 ডিগ্রি, তাই এখানে 180/360 মানে হচ্ছে হাফ। হাফ মানে হচ্ছে μ0I/2r এর হাফ মানে μ0I/4r। তাহলে দেখো, এবার আমাকে বলো যে এই যে দুটো ওয়্যার আছে, এই দুটোতে কতগুলো, এই বদ্ধতলের 4খানা পার্ট, 4টে পার্ট। একটা হচ্ছে এই সার্কুলার 1, এইটা হচ্ছে স্ট্রেট পার্ট 1, এটা সার্কুলার 2, এটা স্ট্রেট পার্ট 2। আমাকে বলো এই যে দুটো স্ট্রেট পার্ট আছে তাদের জন্য ম্যাগনেটিক ফিল্ড কি হবে? স্ট্রেট পার্ট দুটোর জন্য কি কোনো ম্যাগনেটিক ফিল্ড হবে? কোনো কিচ্ছু হবে না, কারণ এখানে স্ট্রেট পার্টের অক্ষের উপর ও বিন্দু অবস্থিত। তাহলে বাদ। তাহলে এই S1 আর S2 আমার ক্যালকুলেশন থেকে বাদ। S1 আর S2 হচ্ছে বাদ, এই দুটো বাদ, এরা ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে শুধুমাত্র একটা অ্যান্টি ক্লকওয়াইজ, একটা ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হলে হয় ক্রস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে হয় ডট। হাতটাকে সেই দিকেই জুড়াবে। বুড়ো আঙুল, ডান হাতের হাত আঙুলগুলোকে কারেন্টের ডাইরেকশনে জুড়োলে আঙুলটা, বুড়ো আঙুলটা যেদিকে থাকবে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে হবে ডট, ক্লকওয়াইজ যদি হয় তাহলে হবে ক্রস। তাহলে অ্যাকচুয়ালি ছোট যে তোমার লুপ, অর্ধবৃত্তাকার লুপ, তার জন্য হবে ডট, আর বড় যে লুপটা আছে তার জন্য হবে ক্রস। এবার আমাকে প্রিয়ন্তন বলো, বড় লুপটা তো বিশাল বড়, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড বেশি, না ছোট লুপ যেটা খুব ছোট তার জন্য ম্যাগনেটিক ফিল্ড বেশি? কেন? একদম তাই। যত কাছে আমি মাপছি, কারেন্টের খুব কাছাকাছি ম্যাগনেটিক ফিল্ড মাপছি, তো ছোট বড় দেখে লাভ নেই। যে কাছে আছে সে কন্ট্রিবিউট বেশি করবে। তার মানে ছোট লুপটার জন্য বেশি, বড় লুপটার জন্য কম। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এই যে ছোট লুপটা আছে তার জন্য এখানে হবে, ছোট লুপটার জন্য হবে ডট। এবং কত হবে ডটের ভ্যালু? μ0I/4r1। আর এখানে যে বড় লুপটা আছে, বড় লুপটা যেটা আছে তার জন্য এখানে হবে ক্রস। সেটা কত হবে? μ0I/4r2। কারণ এই রেডিয়াস ছিল r1 আর এই রেডিয়াস আছে r2। তাহলে এইটা হচ্ছে ডট, এটা হচ্ছে ক্রস, এবং এটা হচ্ছে হাই ভ্যালু, হায়ার ভ্যালু। তাহলে আলটিমেটলি বি নেট যেটা হবে সেটা হবে ডট জয়লাভ করবে, আর এখানে এই দুজনের বিয়োগফল হবে। তাহলে μ0I/4 কমন 1/r1 মাইনাস 1/r2, এটা হবে অ্যান্সার। তাহলে অপশন ডি নাকি? 27 27 কি আছে? একটি অসীম দৈর্ঘ্যের সোজা তারের মাঝখানের কিছু অংশ বাঁকিয়ে আর ব্যাসার্ধের বৃত্তাকার লুপ তৈরি করা হলো। তারের মধ্যে দিয়ে আই প্রবাহ হলে বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত? তাহলে একটা বিরাট ইনফাইনাইট তার ছিল, সেখান থেকে এখানকার কিছু অংশ নিয়ে একটু ছোট করে এরকম করে একটা বৃত্ত বানিয়ে দেওয়া হলো। এবার আমাকে বিজিত বলো তো দেখি, ইনফাইনাইট তারটা কি আর ইনফাইনাইট থাকবে? এরকম যদি লুপ বানাও তাহলে ইনফাইনাইট তারটা কি আর ইনফাইনাইট থাকবে? পালিয়ে গেছে। ইনফাইনাইট তুমি বলো তাহলে। একটা অসীম দৈর্ঘ্যের তারকে যদি আমি ছোট অংশ, মধ্যের অংশ বাঁকিয়ে একটা সার্কুলার করে দিই, তাহলে সেটা কি আর ইনফিনিটি থাকবে? কি মনে হয়? অবশ্যই থাকবে। ইনফাইনাইট হচ্ছে এমন একটা নাম্বার যেটা হচ্ছে গ্রেটার দ্যান দ্য গ্রেটেস্ট নাম্বার ইউ ক্যান এভার থিঙ্ক, মানে ইট উইল অলসো বি ইনফাইনাইট ওয়ার। তাহলে এখানে শুধু ইনফাইনাইট ছিল, এটা ছিল না, এই পার্টটা তোমার ছিল না, শুধু এটা ছিল। এর যদি আমি আর দূরত্বে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড হবে ক্রস, এবং তার ভ্যালু হবে μ0I/2πr। আর এখানেও যদি রেডিয়াস হয় আর, তাহলে দুজনের জন্য হবে, একটা স্ট্রেট ওয়্যারের জন্য হবে, একটা সার্কুলার পার্টের জন্য হবে। তাহলে বি অ্যাট সেন্টার, সেন্টার
সমান হবে দুটো, একটা হবে b1, একটা হবে b2। স্ট্রেট ওয়্যারের জন্য হবে μ0I/2πr যেমন হয়। আর এইটার জন্য দেখো ডাইরেকশনটা কি হবে গো? এটার জন্য ডাইরেকশনটা কি হবে কারেন্টের? এ তো আর এই দিক দিয়ে গিয়ে এখন তো কারেন্টটাকে এই দিকে আসতে হবে, গিয়ে আবার এইদিকে যাবে। এইটার জন্য স্ট্রেটের জন্য তোমার এখানে হচ্ছিল ক্রস, কিন্তু সার্কেলের জন্য এটা অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে এটা হবে আবার ডট। তাহলে দুজনের মধ্যে লড়াই হবে, এটা হচ্ছে ক্রস। আর এই পার্টটা হচ্ছে μ0I/2r, এইটা হবে ডট। এই দুটোর মধ্যে কে বেশি গো? b1 বেশি না b2 বেশি? b1 b2 বেশি, এখানে 2r হবে। b2 বেশি কারণ পাই নেই, পাই দিয়ে ভাগ নেই, তাহলে ডট মানে হচ্ছে বেশি, এটা হচ্ছে কম, তাহলে আলটিমেট রেজাল্ট হবে ডট এবং বেশি থেকে কম হবে। তাহলে μ0I/2r যদি আমি কমন নিয়ে নিই তাহলে 1 - 1/π হবে, ডট অ্যান্সার এটা। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এবার যদি কমন নিয়ে নাও, কমন যদি নাও তাহলে এখানে 2πr কমন যাবে, ইন্টু π - 1 হবে। 2π নিচে থাকবে, ও বাবা 2I/r করেছে, তাহলে এটাকে আরো ভাজিয়ে ভাজিয়ে অ্যান্সার দিয়েছে। বলো, দুটো অর্ধে অসীম ধরলেও তো তোর যোগ করলে μ0I/2πr হয়ে যাচ্ছে, একই দিকে তো কারেন্ট। দুটো অর্ধ অসীম মানেই তো একটা পূর্ণ অসীম। একটা অর্ধ অসীমে ডান দিকে হয় ক্রস μ0I/4πr, উপরের অর্ধ অসীমের জন্য ওই পয়েন্টে হবে μ0I/4πr, একই দিকে। বলো। হ্যাঁ, হ্যাঁ, দুটো অর্ধ অসীম মানেই একটা পূর্ণ অসীম। দুটো অর্ধেক চাঁদ যোগ করে দিলে যেমন পূর্ণচন্দ্র হয় তেমন। বুঝছো? হ্যালো, 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 হ্যালো। তাহলে এখানে হবে তোমার নেট কি হবে? μ0/4π এরা দিয়েছে ইন্টু আর, আর এখানে দিয়েছে 2I/r, এরকম ফান্ডা দিয়ে দিয়েছে। তা ভালো, 2 দিয়েছে এখানে 4 করে দিলাম, আর পাই এক্সট্রা নিয়েছি, এই পাইটা এখান থেকে পেয়েছি। তাহলে এখানে হবে π - 1, এটা হবে অ্যান্সার। কোনটা আছে দেখো। এবং এখানে আমাদের হচ্ছে ডট মানে হচ্ছে উপরের দিকে, তাহলে অপশন এ ইজ দ্য অ্যান্সার। μ0/4π 2I/r π - 1 ডট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, বাদ বাকি তোমরা একটু করো, বাদ বাকি তোমরা দেখো, পেরে যাবে। আমি এবার চলে যাই কিছু কিছু। কতটা কতটা বললে? 18, 18। দেখো 18টা প্রিয়ন্তন বলতে বলেছে, সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 18টা হচ্ছে আর ব্যাসার্ধের আই তড়িৎবাহী একটি বৃত্তাকার লুপকে একটি সুষম চৌম্বক ক্ষেত্র বিতে এমন ভাবে রাখা হলো যেন লুপটির সমতল বি এর অভিলম্বে থাকে। লুপটির উপর ক্রিয়াশীল চৌম্বক বল কত হবে? ভেরি ভেরি গুড কোশ্চেন। পেজ নাম্বার 383, 18টা। কি বলেছে? আর ব্যাসার্ধের আই তড়িৎবাহী একটি বৃত্তাকার লুপকে, তাহলে একটা বৃত্তাকার লুপ আগে এঁকে দিই। এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে? আই। এই বৃত্তাকার লুপের ব্যাসার্ধ কত বলছে? আর। সেই বৃত্তাকার লুপকে সুষম চৌম্বক ক্ষেত্রে রাখা হলো এমন ভাবে যেটি লুপটির সমতল বি এর অভিলম্বে থাকে। তাহলে লুপটির সমতল মানে হচ্ছে বি এর অভিলম্বে, তাহলে এইটা হচ্ছে লুপটার তল, এটা হচ্ছে লুপের তল, লুপের তল। তাহলে বি এর অভিলম্বে থাকবে মানে বি হচ্ছে এখানে ডট, তাহলে বি এর ডাইরেকশন হচ্ছে ডট, বি সমান হচ্ছে বি ইন্টু ডট, বা বি বি ইন্টু ক্রস, দুটোই হতে পারে, ক্রসও হতে পারে। ক্রস হলেও লম্ব হবে, তাহলে বি হবে তলের লম্ব। বেসিক্যালি বি হচ্ছে তলের সাথে লম্ব, তলের সাথে লম্ব হবে বি। ক্রস হলেও তো লম্ব, ক্রস হলে দেখ লুপটা,
হ্যাঁ হ্যাঁ কারেন্টের ডাইরেকশন বলছে না, কারেন্টের ডাইরেকশন এমন ভাবিস না। এখানে যেটা দিয়েছে দেখ, বৃত্তাকার লুপকে একটি সুষম চুম্বক ক্ষেত্রে এমন ভাবে রাখা হলো, বোঝা যাচ্ছে, এমন ভাবে রাখা হলো লুপটির সমতল, লুপটির যে তল, এরিয়া বলেনি কিন্তু, লুপের তল বলেছে। এরিয়া ভেক্টর হলে অবশ্যই ডট হতো। আমি তো এরিয়া ভেক্টর বলছি না। তুমি যদি বলো এখানকার এরিয়া ভেক্টর কত, তাহলে তুমি যেটা বলেছো একদম পারফেক্ট। এই ভেক্টরটার এরিয়া ভেক্টর, এই যে তলটা আছে এর এরিয়া ভেক্টর কি, এর এরিয়া তো তোমার, এটা যদি আর ব্যাসার্ধ হয় তাহলে এর এরিয়া হচ্ছে তোমার পাই আর স্কোয়ার, কিন্তু এর ডাইরেকশন কত, তাহলে এইদিকে যদি কারেন্ট যায় তাহলে এইটা বুড়ো আঙুল দিয়ে যদি আমরা দেখি ডান হাতের, তাহলে অবশ্যই এটা ডট হবে। এটা হচ্ছে এরিয়া ভেক্টরটার কথা আমরা বলছি। কিন্তু এখানে তো তা বলছে না, এখানে বলছে লুপটা যে তলে আছে ম্যাগনেটিক ফিল্ড তার লম্ব দিকে আছে। তার লম্ব দিক কোন দিকে হতে পারে, তোমার আমি পেটে চাকু লম্ব ভাবে ঢোকাচ্ছি, তাহলে আমি পেটে ডাইরেক্ট সামনে থেকে ঢুকাতে পারি, আবার পেছন থেকেও তো ঢুকাতে পারি। তাহলে বি হচ্ছে সেরকম, ধরে নাও তীরের মতন আসছে, তলের সাথে লম্ব দিকে যাচ্ছে, তাহলে সেটা তলের ভিতর দিয়ে ঢুকতে পারে, আবার তল থেকে বেরিয়ে চোখে লাগতে পারে, দুটোই হতে পারে। সেটা দুটো অপশন আছে, বোঝা গেল? এবার বলছে লুপটির উপর ক্রিয়াশীল চৌম্বক বল কত, চৌম্বক বল জিরো হবে। এ কি, আমি ভাবছিলাম টর্ক জিজ্ঞেস করো, চৌম্বক বল অবশ্যই জিরো হবে, 100% শিওর জিরো হবে। কোন একটা বদ্ধ লুপ যদি থাকে, প্রিয়ন্তন এই কথাটা স্টেটমেন্টটা কিন্তু আমি তোমাদের বলেছিলাম ক্লাসে, যে কোনো একটা বদ্ধ লুপ যদি থাকে, সেটা যদি সুষম সুষম চৌম্বক ক্ষেত্রে থাকে, তাহলে সেই বদ্ধ লুপের উপর নেট ফোর্স জিরো হয়। এবার তুমি জিজ্ঞেস করতে পারো হোয়াই স্যার, তাই তো, এইটা তুমি জিজ্ঞেস করতে পারো যে কেন, কেন জিরো হবে। তাহলে এখানে আমি একটা ফান্ডা তোমাদের দিয়ে দিই, এর অ্যান্সারটা হবে নেট ফোর্স জিরো, জিরো নেট ফোর্স। জানারই দরকার নেই আমার কিছু কোন দিকে আছে, যেহেতু সুষম ম্যাগনেটিক ফিল্ড, সুষম বি প্লাস একটা লুপ, লুপটা সম্পূর্ণ লুপ হতে হবে। সম্পূর্ণ লুপ যদি হয়, তড়িৎবাহী লুপ, তড়িৎবাহী সম্পূর্ণ লুপ যদি হয়ে যায়, আর সুষম বি যদি হয়, নেট ফোর্স অবশ্যই জিরো হবে। নেট ফোর্স 100% শিওর এটা জিরো হবে যদি সুষম হয়, কিচ্ছু দেখার দরকার নেই। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে কেন হবে স্যার, হোয়াই, সেটা জানার জন্য তোমরা আমাকে বলো, ধরে নাও, এবার আমি তোমাদেরকে প্রশ্ন করি, প্রশ্ন নাম্বার ওয়ান, এই প্রশ্নের ভেতরেই কিছু প্রশ্ন করছি, প্রশ্ন নাম্বার ওয়ান, এগুলোও পড়ে যেতে পারি। ধরে নাও এল দৈর্ঘ্যের একটা তার আছে, এখানে যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা ধরে নাও বি, তাহলে বলো তো দেখি, এর মধ্যে দিয়ে কারেন্ট যদি যায় আই, তাহলে ফোর্স কত, ম্যাগনেটিক ফোর্স কত তারের উপর, বলো। এল ইন এল ক্রস বি, যেহেতু এল এইদিকে তলে আর ক্রস আছে, তাহলে 90 ডিগ্রি হবে, তাহলে আই এল বি সাইন 90 ডিগ্রি, তাহলে হচ্ছে আই এল বি, হলো খুব ভালো কথা। কোন দিকে যদি জিজ্ঞেস করি কি বলবি, বি মানে হচ্ছে ক্রস, মানে হাতের ডান দিকের হাতের তালুটা পাতার উপর থাপ্পড় মারো, আই যেদিকে সেদিকে মধ্যমা রাখো, তাহলে বুড়ো আঙুল যেদিকে সেদিকে তোমার হিট করবে তোমার ফোর্স, তাহলে এই দিকে হবে তোমার ফোর্স, এইদিকে হবে ফোর্স, এই যে এফ টা বললাম সেটা বাম দিকে কাজ করবে। এটা কি বোঝা গেল না, বোঝা গেল না? রাইট হ্যান্ড পাম রুল, ওটা আঙুল আছে দেখ, এদিকে দুটো দেখ, এই হচ্ছে তোমার হাত হাত, এদিকে বুড়ো আঙুল আছে, আর এইটা হচ্ছে তোমার পাম, থাপ্পড় মারো, এই বরাবর কারেন্ট, এই বরাবর কারেন্ট, আর এই যে তলটা নিচের দিকে রেখেছো সেই বরাবর ক্রস আছে মানে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এই বরাবর হচ্ছে এফএম, আর এখানে ক্রস আছে ম্যাগনেটিক ফিল্ড বি, রাইট হ্যান্ড পাম রুল। এটাকে বাঁকিয়ে দাও তাহলে ফোর্সটাও বেঁকে যাবে, এই হাতটাকে একটু বাঁকিয়ে দেবে। এবার এটা হচ্ছে প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, প্রশ্ন নাম্বার টু,
প্রশ্ন নাম্বার 2, ধরে নাও এরা এল দৈর্ঘ্যের তারটা এল দৈর্ঘ্য নয়, এরকম করে এসছে। এরকম তার, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে, কিন্তু এখান থেকে এই যে এ আর বি বিন্দু দুটো জায়গায় এদিকে জয়েন করা আছে, এইটুকু দূরত্ব হচ্ছে, এটা এর মধ্যে তার নেই, এর মধ্যে তার নেই, কিন্তু এর দূরত্ব হচ্ছে এল। আর এখানেও তোমার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ক্রস, এবং সেই ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি, এই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে বি। তাহলে বলো তো দেখি, এই লম্বা যে তার, এর উপর ফোর্স কত, এফ এম কত? তারের উপর, তড়িৎবাহী তারের উপর ফোর্স কত? তাহলে আই ইন্টু এল ইফেক্টিভ ইন্টু বি। আর ক্রস সাইন থিটা যদি করি আমরা, এটা তলে আছে, এটা তলে রয়েছে, আর বি হচ্ছে পারপেন্ডিকুলারলি রয়েছে, তার মানে এটাকে সাইন 90 করব। তার মানে তুমি পাচ্ছ আই ইন্টু এল ইফেক্টিভ ইন্টু বি। এল ইফেক্টিভটা কত গো? এল ইফেক্টিভটা কত? তুমি কি ওই তারটা মেপে 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 যোগ করবে, নাকি যোগ করবে না, নাকি তারটার প্রথম আর শেষ বিন্দুটাকে যোগ করবে? স্ট্রেট পাথ, একদম স্ট্রেট পাথ হবে। তার মানে এই এল ইফেক্টিভটা হচ্ছে এই এল, পাতি এটা হচ্ছে এল, এন্ড দিস এল ইজ দিস এল। এবং ফোর্স কোন দিকে তোমার এসব জানারই দরকার নেই, এবি কোন দিকে আছে সেটা দেখবে, তার উপর যেদিকে ফোর্স, এই পুরো জিনিসটাই ওইদিকেই সরে যাবে ফোর্স নিয়ে। এটা হলো প্রশ্ন নাম্বার 2। তার মানে আমার চেহারা ইম্পর্টেন্ট নয়, ইফেক্টিভ যে এল সেটা ইম্পর্টেন্ট, যেটা আমি আগের আর এখনকার একই পেলাম, যদিও তারটার মধ্যে অনেক রকম কেরামতি আছে। এবার তুমি জিজ্ঞেস করবে, কেন স্যার এরকম আমাকে অত্যাচার কেন করছেন? তাহলে সেক্ষেত্রে এটা লজিক যদি আমি তোমাকে দিই, হোয়াই, এটা লজিক যদি আমি তোমাকে দিই, তাহলে তুমি দেখবে এখান থেকে ধরে নাও তোমার তারটা এরকম করে গিয়ে এখানে এসছে, এখান থেকে এখানে এসছে, এটা এ, এটা বি, তুমি বিশ্বাসই করতে পারছো না। যদি বিশ্বাস না করতে পারো, তাহলে এইটাকে তো বিশ্বাস করো। তাহলে সেইটাকে বিশ্বাস করলে কোনটাকে? আমি ফোর্সটাকে তো বিশ্বাস করি। এটা যদি ক্রস হয়, তাহলে আমার রাইট হ্যান্ড পাম রুল, তাহলে পাম রুল মনে হয় গাড়ি চালানোর মতন চালাও, ডান হাতটাকে ওর উপর বসাও নি, গাড়ি চালানোর মতন চালাও, বুড়ো আঙুল যেদিকে যেদিকে যাবে সেদিকে তোমার ফোর্সের ডাইরেকশন। তাহলে এই প্রান্তে ফোর্সের ডাইরেকশন এখানে, এই প্রান্তে 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 এখানে। তাহলে দেখো তো, এই যে পার্টটা আছে, লজিক দিচ্ছি, এই যে পার্টটা তোমার রয়েছে এখানে, এই যে অংশটা রয়েছে, এরা সব ক্যান্সেল করবে না? কেউ বাম দিকে কেউ ডান দিকে, ফোর্স তো। এই ক্যান্সেল ম্যানসেল করে টোরে আলটিমেটলি যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে এই এ বিন্দুটা পাওয়া যায়, এই বে বিন্দুটা পাওয়া যায়, এদের উপরে যে ডাইরেকশন, লম্ব ডাইরেকশন, সেটা নেট ফোর্স পাওয়া যায়, এবং সেই নেট ফোর্সের মান হয় পাতি আই এল বি, আর অন্য কিছু পাওয়া যায় না। বুঝ গেয়া? এখানেও কিন্তু প্রিয়ন্তম তোমার প্রশ্নের অ্যান্সার আসেনি, এরপর আসবে। কি আসবে? প্রবলেম নাম্বার 3, ধরে নাও এই একটা সার্কুলার লুপ আর এই একটা সার্কুলার লুপ, এরা দুজন টাচ নেই, এরা দুজন টাচ নেই, এরা ছাড়া ছাড়া, সার্কুলার লুপ ছাড়া ছাড়া রয়েছে। এটা এ, এটা বি, আর এই দিকটা এটা এম, এটা এন। কারেন্ট ধরে নাও এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে ধরে নাও আই, আর ম্যাগনেটিক ফিল্ড এখানে আছে ক্রস। তাহলে আমাকে বলো তো দেখি, আমাকে বলো তো দেখি, বাম দিকের পার্টের উপর ফোর্স কোন দিকে ক্রিয়াশীল? এবং এই সার্কেলের ব্যাসার্ধ ধরে নাও আর, এই সার্কেলের এই ব্যাসার্ধ ধরে নাও আর, সার্কেল ব্যাসার্ধ আর। তাহলে বলো তো বাম পার্টের ফোর্স কত হবে?
বাম পার্টে ফোর্স কত হবে? ডান পার্টে ফোর্স কত হবে? একই হবে, বিপরীত দিকে হবে। মানটা কত বলো আমাকে? বি যদি তোমার বি যদি তোমার বি বি ইন্টু বি ভেক্টরটা যদি বি ইন্টু ক্রস হয়, ক্রস মানে ডাইরেকশন বলছি, তাহলে কত হবে? এর মধ্যে দূরত্ব কত? 2r নয়? মোটামুটি 2r নয়? তাহলে আমি লিখবো আই বি আই ইন্টু এল, এল মানে 2r। এবার এটা কোন দিকে হবে? বাম দিকে হবে। বাম পার্টেরটা বাম দিকে হবে, বাম দিকে। আর ডান পার্টটা কি হবে? বি আই ইন্টু 2r একই হবে, এটা ডান দিকে হবে। এবার এরা ছাড়া ছাড়া বলে এই পার্টটা এদিকে বেরিয়ে যাবে, আর এই পার্টটা এদিকে বেরিয়ে যাবে। এবার যদি জুড়ে যায় তাহলে কি হবে? এই ছাড়া ছাড়া ছন্ন ছাড়ার জায়গায় যদি এরা জোড়া জোড়া হতো তাহলে কি হতো? প্রিয়ন্তন, আছো না পালিয়ে গেছো? তাহলে কি হবে বলো? তাহলে কি নেট ফোর্স থাকবে? এটা যদি একটাই তার হতো তাহলে তার বাম দিকে যে ফোর্স হতো, ডান দিকেই সেই ফোর্স হতো, তাহলে নেট ফোর্স কত হতো? এবার ছাড়া ছাড়ার জায়গায় জোড়া জোড়া যদি করে দিই, প্রবলেম 4 হিসেবে, তাহলে এইটা যদি একটা পুরো পার্ট হয়, তাহলে এই একটা পার্ট বাম দিকের পার্ট বলতে পারি, এই একটা পার্ট ডান দিক পার্ট বলতে পারি। এরা সবাই ক্রস ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রয়েছে, ক্রস ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রয়েছে। তার মানে এই বাম দিকের যে পার্টটা, এটা বাম দিকে ফোর্স পাবে, ডান দিকেরটা ডান দিকে ফোর্স পাবে, নেট ফোর্স হবে 0। নেট ফোর্স সমান 0 হবে। ওকে, এবার আমি আমার মনের মতন একটা প্রশ্ন করাচ্ছি, সেটা হ্যাঁ বলো, বলো। বুঝতে পেরেছো? ওকে, এবার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু কাস্টমাইজ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ধরে নাও একটা তার, আর ব্যাসার্ধের তার, ঠিক? তারের উপর দুটো পয়েন্ট আছে, হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এটা হচ্ছে ধরে নাও এ, এটা হচ্ছে লম্ব দিকে বি। এখানে কারেন্ট পাঠানো হলো আই, আর কারেন্টটা এদিকে বেরিয়ে গেল আই। তাহলে এইটা হচ্ছে সেন্টার ও। তাহলে ও বিন্দুতে বি সমান কত? তোমাকে যদি জিজ্ঞেস করে, এবার আমি এটা সিম্পলিফাই করছি। ধরে নাও এরকম একটা সার্কুলার লুপ, এই দিক দিয়ে কারেন্ট পাঠাচ্ছি আই, এইদিকে কারেন্ট বেরিয়ে আসছে আই, একদম হাফ হাফ নিয়ে বললাম এটা হচ্ছে ও। তাহলে বি অ্যাট ও সমান কত? এটা এ, এটা বি। তাড়াতাড়ি বলো কি হবে? বি এরটা তোমরা বলতে পারবে, বি এরটা বলতে পারবে 0 হবে, হ্যাঁ কি না? দেখো এইদিকে একটা কারেন্ট পার্ট যাবে I/2, এইদিকে একটা কারেন্ট পার্ট যাবে I/2। তাহলে এর জন্য I/2 ব্যাসার্ধ একই, উপরের পার্টের জন্য হবে ক্রস, নিচের পার্টের জন্য হবে ডট, একই মান, তাই হবে 0। এটা বোঝা গেল সৌমিত্র? এটা তো বোঝা গেল, তুমি বললে। এবার বলো এরটা কি হবে বাবা? এরটা কি হবে? আউটওয়ার্ডটা বেশি হবে। ওয়াই? আর একটু ডিপলি ভাবো। ইয়েস। 9। হুম, অ্যান্সার। এইটা ধরে নাও 90 ডিগ্রি, বলে দিলাম এটা হচ্ছে 90 ডিগ্রি তোমার।
কেন্দ্রে 90 ডিগ্রি। আর অ্যান্সার কত হচ্ছে তাহলে বলো? মিউ আই বাই, মানটা বার করো, মিউ 0 sin 0। আর আর কোনো চিন্তা ভাবনা আছে, কারোর কোনো গেস আছে? কেউ বলতে পারবে? এটা পরীক্ষায় পড়বে শিওর। এইটা হবে 0। এবং তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি যে এইটা যদি সার্কেল হয়, এটা এই অ্যাঙ্গেল, এটা তোমার জানা নেই কোনো অ্যাঙ্গেল, অজানা অ্যাঙ্গেল, যেমন অজানা জ্বর হয়, থিটা হচ্ছে যে কোনো অ্যাঙ্গেল, যে কোনো অ্যাঙ্গেল যদি হয়, এখানে যদি আই প্রবাহ হয়, এদিকে যদি আই প্রবাহ বেরোয়, এটা যদি একটা বৃত্তাকার লুপ হয়, বৃত্তাকার সুষম লুপ হয়, তাহলে বি অ্যাট সেন্টার, বি অ্যাট সেন্টার অলওয়েজ 0। প্রশ্ন হচ্ছে হোয়াই? সেটা তো আমরা বুঝতে পারছি, একজন একজনকে মানে প্রতিহত করছে, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু একটা তো ছোট আর, একটা তো ছোট আর, তার তো বৃত্তচাপ কম, একটা বিশাল বড়। তাহলে দুজন দুজনকে কি লড়াই করে পারবে অভিজিৎ? কি হবে, কি এমন হবে যাতে করে দুটো সমান হবে? ভাবো ভাবো ভাবো। এটা ভগবান করে যেন 100% এই পরীক্ষায় পড়ে যায়, আমি খুব আনন্দ পাবো। কে কে আছিস একটু গলাটা শোনা। বিজিত আছেন, প্রিয়ন্তন আছেন, দত্তবাবু আছেন, সৌমিত্র আছেন, আর কে আছো? প্রীতম আছো? সে যদি আছে, শুনো আছিস? প্রীতম আছে। এ আছিটাকে প্রীতম বলল। আর কেউ নাই? না থাকলে অসুবিধা নেই, আজকে ভিডিও রেকর্ড করতেই হবে যেমন করে হোক। বলো কি হবে? সে যদি একটু বুদ্ধি করে বলো তো দেখি কি হবে। আমি জানি তুমি পারবে। ধরে নাও, তোমাকে আমি আরেকটু হিন্ট দিচ্ছি। ধরে নাও এইটা হচ্ছে তোমার সার্কেলটা, এই দিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, আর এই দিক দিয়ে এক অ্যাঙ্গেলে বেরিয়ে যাচ্ছে আই। তাহলে সেন্টারে কত হবে? ম্যাগনেটিক ফিল্ড কিছু হবে? সমস্ত ক্ষেত্রে জিরো হবে। কেন কেন? এই তো এই আর্কটা তুমি দেখতে পাচ্ছ, যেটার মধ্যে দিয়ে কারেন্ট এইভাবে যাচ্ছে ক্লকওয়াইজ, তার আর্কটা এইটুকু। আর যেটাতে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে সে এত বড়। অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে কিসের উপর নির্ভর করছে বলো? কেন সার্কুলার? হ্যাঁ, কারণ সার্কুলার আর্কের উপর নির্ভর করে না। এটা যদি পুরোটা হয় তাহলে হয় μ0 I/2r। কি হবে বলো? হাফ হলে হয়, দাঁড়াও এটা বলে দিই, 4r। এটা যদি 1/4 হয়, এটা যদি 1/4 হয়, 1/4 যদি হয়, তাহলে এই কেন্দ্রে হয় μ0 I/8r। এবার প্রিয়ন্তন তুমি কি বলছিলে বলো আমাকে, কি করবে? না ওটা ও না 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 ওটা তো ফোর্স, ওটা তো ফোর্স। আমি এখানে ম্যাগনেটিক ফিল্ড চেয়েছি। দেখো সবসময় আমরা ফর্মুলার উপর অবশ্যই বেস করব, কিন্তু আমাদের ভাবতে হবে ফর্মুলাটা কিভাবে এসছে। এই দিক দিয়ে যদি আই কারেন্ট আসে, তাহলে আই কারেন্টটা কটা ভাগে ভাগ হবে এখানে?
কটা ভাগে ভাগ হবে? তাহলে এইদিকে একটা কারেন্ট যাবে, এইদিকে একটা কারেন্ট যাবে। দুটো কারেন্ট কি সবসময় একই হবে? কোনটা বেশি হবে? কোনটা কারণ কারণ কি? ফিলিংস তোমার বলছে উপরেরটা বেশি হবে কেন? কারণ উপরটা রোধ কম। তাই তুমি যত ছোট ওইটাকে নেবে তত তার কারেন্ট তত গুণ বেড়ে যাবে। আর যত তুমি বড় নেবে তার কারেন্টটা তত ভাগ কমে যাবে। তাহলে ফর্মুলা ওয়াইজ হয়তো তুমি 359 ডিগ্রি করছো, কিন্তু 359%, 359 তার কারেন্ট পড়ে যাচ্ছে। বলে দুজনেই কিন্তু সমান পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছে, আপার পার্ট অ্যান্ড লোয়ার পার্ট। আপার পার্ট আর লোয়ার পার্ট শুধুমাত্র অ্যাঙ্গেল কতটা করছে তার উপর নির্ভরশীল নয়, তার সাথে সাথে কতটা প্রবাহ হচ্ছে তার উপরেও নির্ভরশীল। তাহলে আমরা এটা দেখে নিই ক্যালকুলেট করে কি হয়। ধরে নাও জেনারেল কেস আমরা দেখি। তার মানে জেনারেল আমি একটা কেস ধরে নিচ্ছি। এইটা ধরে নাও একটা লুপ, এর মধ্যে দিয়ে কারেন্ট গেল আর এই দিক দিয়ে বেরিয়ে গেল। আমি জানি না অ্যাঙ্গেল কতখানি, অ্যাঙ্গেলটা আমি ধরে নিচ্ছি, ধরে নাও এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে ডট 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 থিটা। আর এইটা তাহলে হবে 2π - থিটা। তাহলে এর এই যে আই, এখানে I1 কারেন্ট ধরে নাও এই বরাবর, এখানে I2 কারেন্ট ধরে নাও এই বরাবর, নিয়ে জুড়ে গিয়ে আবার আই হয়েছে। তাহলে I1/I2 সমান হবে R2/R1। এদিককার রোধ কত হবে? এটা যত অ্যাঙ্গেল হবে তত রোধ হবে। একক দৈর্ঘ্যের রোধ ধরে নাও রো, একক দৈর্ঘ্যে রোধ সমান ধরে নাও রো। তাহলে R2 এখানকার রোধ যেটা বলছে R2, এখানকার রোধ R1। তাহলে R2 ইকুয়াল টু রো ইন্টু দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে কি? 2π - থিটা R। R1 সমান কি হবে? উপরের রোধ, সেটা কত হবে? রো ইন্টু থিটা ইন্টু আর। তাহলে এখানে I1/I2 সমান কত হবে? উপরের পার্ট আর নিচের পার্টের মধ্যে কারেন্ট R2/R1, মানে এটা বাই এটা, মানে 2π - থিটা/থিটা। এটা হচ্ছে আমার কারেন্টের রেশিও, এটা হচ্ছে আমার কারেন্টের রেশিও। এটা আমি পেলাম। আর উপরের জন্য, উপরের পার্টে I1 এর জন্য বি কত হবে? I1 এর জন্য B1 সমান হবে মিউ 0 I1 বাই বাই 2R ইন্টু, এখানে হবে থিটা/2π। I2 এর জন্য এটা কত হবে? ডান দিকে হচ্ছে এটা তো ক্রস হবে। এটা I2 এর জন্য কত হবে এইদিকে? তাহলে হচ্ছে B2 সমান মিউ 0 I2 বাই 2π 2R ইন্টু 2 থিটা 2π - থিটা/2π। এটা হবে ডট। এবার B1 ইকুয়াল টু B2 যে হয় সেটা তোমরা প্রমাণ করে দেখো, ঘরে দেখো। ঘরে দেখো B1 ইকুয়াল টু B2 হবে, এই সমীকরণটার হেল্প নেবে। এটার সমীকরণ ধরলাম 1, এইটার সমীকরণ ধরলাম 2, এটার সমীকরণ ধরলাম 3। এবার বাড়িতে বসে একবার দেখে নেবে। প্লিজ চেক, প্লিজ চেক। 2B1 in 2 equal to B2 in 3। ইউজ ইকুয়েশন 1। এটা ব্যবহার করলে তোমরা পাবে। তাহলে আমরা কি বুঝলাম? যাই হোক না কেন, যেমনই হোক না কেন, যদি একটা লুপের মধ্যে দিয়ে কারেন্ট যায়, সেটা বৃত্তাকার হোক, বৃত্তাকার হলেই সেটা হবে। অন্যান্য ক্ষেত্রে ফর্মুলা যেহেতু আলাদা আলাদা হয়, সেক্ষেত্রে আলাদা আলাদা হবে। বৃত্তাকারের যে কোনো জায়গা থেকে আমরা তুলি, কারেন্টটা এমন ভাবে ভাগ হয়ে যাবে যাতে করে সেন্টারের দুজনে আপার এবং লোয়ার পার্ট একই পরিমাণে ম্যাগনেটিক ফিল্ড বিপরীত ডাইরেকশনে দেয়। তাই নেট ম্যাগনেটিক ফিল্ড হবে 0। এই চ্যাপ্টারটা ডিসকাশন আমরা আপাতত এখানেই স্থগিত রাখছি। আবার পরে যখন তোমাদের যা যা প্রবলেম আটকাবে সেগুলো আমরা পরে আবার করব। ওকে। অ্যামমিটার ভোল্টমিটার বলছিলাম, তার দুটো অঙ্ক আমরা করার চেষ্টা করব। সেটা দেখে নাও এইখানে। আচ্ছা ঠিক আছে, তোমাদের তোমাদের এখনই অঙ্ক দিচ্ছে, 399 পাতা। কি আছো সবাই?
হ্যালো 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 হ্যালো, আছো তো? 398 পাতার 25-এরটা দেখো কি আছে। 398 পাতার 25-এরটা দেখো কি হবে অ্যান্সার, বলো দেখে। বিজিত, 398 পাতার কি হবে অ্যান্সার? শূন্য হবে তো? এক্ষুনি যেটা করলাম সেটা শূন্য হবে, ওই প্রবলেমটাই দিয়েছে। নেক্সট দেখো, নেক্সট তোমরা দেখো, এখান থেকে একটা প্রবলেম করো, সেটা হচ্ছে আহ 36, 37, 38, এক্ষুনি করো বসে বসে। এমন ভাবেই আমরা প্রিপারেশন নেব। 18-র প্রবলেমটা মনে হয় কোনো একটা অ্যান্সারে ভুল আছে, ওটা একটু জিজ্ঞাসা চিহ্ন রেখে দিও। ঠিক আছে, আমার এখানে জিজ্ঞাসা চিহ্ন রাখা আছে। 36, 37, 38 এক্ষুনি বসে বসে করো। 36, 37, 38, ওকে, এক্ষুনি বসে বসে করো। আর 41, 41-এরটা পরের পাতা, 400 পাতা। তাহলে 399 এখানে লিখে দিই, এখনই করো প্রবলেম, এখনই করো। দুটো প্রবলেম, একটা হচ্ছে 399 পাতার 36, 37, 38, আমি সব হিন্টস দিয়ে দেবো এক্ষুনি বসে বসে। আর একটা হচ্ছে 40, 41, 40টা তো ডাইরেক্ট এমনি হয়ে যাবে, 40, 41, 42, 40, 41, 42। দেখো সব করানো তো সম্ভব নয়, অনেক টাইম লেগে যাবে, কিন্তু আমি তোমাদের কনফিডেন্স বাড়ানোর জন্য যেটুকু দরকার সেটুকু করে দিচ্ছি। 48 তো আমি ঘরে এটা তোমাদের করিয়ে দিয়েছিলাম আগের বার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার অনেককে করিয়ে দিয়েছি। সুতরাং 48টা আমি আপাতত এখন করাচ্ছি না, অনেকবার করানো হয়েছে। আর গ্যালভানোমিটার ভোল্ট মিটারের জন্য তোমাদের একটা প্রবলেম দিচ্ছি, সেটা হচ্ছে দেখো 50টা লেখো, 50টা লেখো। আমি এগুলো এক্ষুনি, চ্যাপ্টারটা যেহেতু হচ্ছে ভালো করেই হোক। 50, আর এখানে তোমাদের ঘরে আমি এখন করে দেবো 58, 58, 60 করে দেবো। 58, 60, 62, 58, 60, 62, জয়েন আফটার 15 মিনিট। এইগুলো ভালো করে দেখে নাও। 15 মিনিট পরে সবাই জয়েন করো। তুই খেয়েছিস? ওকে, বাস 15 মিনিট ওয়েট করো। 15 মিনিট এগুলো করো, তারপরে 15 মিনিট আমরা আবার বসবো। বসার পর আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাবো। ওকে, ঠিক আছে, চলে যাও, কোনো অসুবিধা নেই। যাদের যাদের আছে তারা তারা চলে যাও। একজন বা দুজন, একজন না থাকলে অসুবিধা হয়ে যাবে। কেউ কি একজন থাকতে পারবে অ্যাটলিস্ট? আমাকে বলো, কেউ একজন কি থাকতে পারবে? না হলে আমি ক্যান্সেল করে দেবো। হ্যালো, হ্যাঁ, আমি ধরে নাও 4টে, ওই 15 পর্যন্ত করাবো, 15, 20। ঠিক আছে, আমি দিচ্ছি ওটা, পাঠাচ্ছি, ফটো তুলে পাঠাচ্ছি। কিন্তু আমি জিজ্ঞাসা করছি 4টে, 15, 20 পর্যন্ত কেউ কি থাকতে পারবে একজন হলেও? আর প্রিয়তন, আর বিজিত, প্রীতম পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 4টে পর্যন্ত। ওকে, ঠিক আছে, তুমি 4টে পর চলে যাও, আমি 4টে 15 করি, নাহলে এই পরের চ্যাপ্টারটা আমি করিয়ে দেবো, মানে নাহলে তো শেষ হবে না তো। পরের চ্যাপ্টারটা না করালেও তো হবে না, পরের চ্যাপ্টারটা করাবো। ওকে, তাহলে জাস্ট তাহলে 10 মিনিট, এই লিভটা তোমাদের 15 মিনিট আর দিচ্ছি না, 10 মিনিট দিচ্ছি। জাস্ট মুখে চোখে জল দিয়ে এসো, এটা 10 মিনিট। শোনা যাচ্ছে না কথা? হ্যালো 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 হ্যালো, দেখো আমি এগুলোর মধ্যে থেকে 40, 41 আর 48 বলে দিচ্ছি, বাদ বাকিগুলো তোমরা করবে। 40, 41 আর 48, এই তিনটে আমি বলে দিচ্ছি। 40 এটা কি আছে বলো? পেজ নাম্বার হচ্ছে 400, 400 হচ্ছে পেজ নাম্বার। 40 এরটা কি আছে? 40 এরটা আছে দেখো, একটি আহিত কণা চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি এর অভিলম্বে প্রবেশ করলে
অভিলম্বে প্রবেশ করলে গতিপথ কেমন হয়? তাহলে ভি ইজ পারপেন্ডিকুলার টু বি, তাহলে পথ কেমন হবে? পাতিবৃত্তাকার হবে, এটা আমরা জানি। যদি বলে ভি ইজ প্যারালাল টু বি, তাহলে পথ কেমন হবে? প্যারালাল হলে ফোর্স থাকবে, ম্যাগনেটিক ফোর্স থাকবে, পথ হবে সরলরৈখিক। হ্যাঁ, কি হবে? সমবেগে সরলরৈখিক, সমবেগে হবে, ঠিক। এবার এইগুলোতে আমরা ধরে নিয়েছিলাম ই সমান হচ্ছে 0, ই সমান 0 ধরেছিলাম। এবার ধরে নাও বি সমান 0, বি নাই, ধরে নাও ভি ই আছে, ভি ইজ প্যারালাল টু ই, এবং আধানটা হচ্ছে কিউ, হচ্ছে পজিটিভ আধান, পজিটিভ আধান। একই দিকে, যেদিকে ভি সেই দিকেই ই, তাহলে কি হবে? পথটা কেমন হবে? যেদিকে ভি সেদিকেই ই, পজিটিভ চার্জ, তাহলে কি হবে? প্রথম প্রবলেম আজকে করালাম, সমত্বরণে সরলরৈখিক, সমত্বরণে। হ্যাঁ, হ্যালো, সবারই ক্ষেত্রে তাই লাগছে, সমত্বরণে সরলরৈখিক। কথা আমার, হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, দাঁড়াও, হ্যালো, হ্যালো, একদম বোঝা যাচ্ছে না। এখানে দেখলাম ই, বি হচ্ছে 0, সেখানে আমরা দেখলাম ভি প্যারালাল টু ই, পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ যদি হয় তাহলে আমরা জানি যে এখানে সমত্বরণে সরল রৈখিক হবে, সরল রৈখিক হবে। যদি ভি পারপেন্ডিকুলারলি ই হয়, পজিটিভ চার্জ যদি হয়, তাহলে কেমন হবে? বি 0, বি নাই, তখন কি হবে? যেদিকে ভি, বলো, না, সরলরৈখিক হবে না। এখানে কি হবে বলো? এইদিকে ইলেকট্রিক ফিল্ড, এইদিকে ইলেকট্রিক ফিল্ড, এইদিকে ভেলোসিটি, কিউ আধান, এইদিকে ইলেকট্রিক ফিল্ড ই, তাহলে এইদিকে ত্বরণ হবে না? এদিকে ত্বরণ হবে না, এদিকে তো ফোর্স হবে ওইদিকে কিউই, তাহলে এই বরাবর ফোর্স হবে কিউই বল, তাহলে ত্বরণ হবে কিউই বাই এম, ত্বরণ। তাহলে একদিকে বেগ, অন্যদিকে ত্বরণ হলে কি হয়? পাথটা কেমন হয়? এটা হয় প্যারাবোলা। তাহলে এটার অ্যান্সার হবে অধিবৃত্তাকার, অধিবৃত্তাকার। যেদিকে ইলেকট্রিক ফিল্ড থাকবে সেই দিকে অধিবৃত্তাকারটা এরকম হবে, পজিটিভ চার্জের জন্য। যদি এটা নেগেটিভ চার্জের জন্য হতো, নেগেটিভ আধান হতো, তাহলে যেদিকে ইলেকট্রিক ফিল্ড তার বিপরীত দিকে তোমার আমরা অধিবৃত্ত পেতাম, অধিবৃত্তই পেতাম কিন্তু বিপরীত দিকে পেতাম অধিবৃত্ত। এইগুলোর মধ্যে থেকেই কোনো একটা আসার চান্স আছে। 41-এরটা, এরপর হচ্ছে 41। 41 কি দেওয়া আছে বলো? বলছে ই সুষম আধান ঘনত্বের একটি সমান্তরাল পাতধারকের মধ্যে একটি ইলেকট্রন সরল রেখা বরাবর গতিশীল। সমান্তরাল পাত দুটির মধ্যবর্তী স্থানে সুষম চুম্বক ক্ষেত্র দ্বারা পূর্ণ। অভিকর্ষীয় বল উপেক্ষা করলে ধারকের মধ্যে ইলেকট্রনটি যতক্ষণ সরল রেখায় গতিশীল থাকে তার কি হবে?
বলো কি হবে? ইলেকট্রনটা বলছে সরল রেখায় গতিশীল। ইলেকট্রনটি হচ্ছে সরল রেখায় গতিশীল। কি করে সরল রেখায় গতিশীল থাকতে পারে ইলেকট্রন? এরকম হচ্ছে সমান্তরাল পাত, এইটা হচ্ছে সমান্তরাল পাত, এই দিকটা হচ্ছে পজিটিভ, এই দিকটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই বরাবর আছে তড়িৎ ক্ষেত্র, এই বরাবর আছে তড়িৎ ক্ষেত্র ই, চৌম্বক ক্ষেত্র আছে ক্রস, চৌম্বক ক্ষেত্র আছে ক্রস। তাহলে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের মধ্যে ডাইরেকশন কিরকম? তাহলে এই দিকে আছে তড়িৎ ক্ষেত্র, এই দিকে আছে চৌম্বক ক্ষেত্র, আর পার্টিকেল যাচ্ছে কোন দিকে? এই বরাবর হচ্ছে বি ভি। আর তারপরে বলেছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, ই পারপেন্ডিকুলার টু বি, আবার সেটাও পারপেন্ডিকুলার টু ভি। এই সব বলার পরেও বলছে কণাটি সরল রৈখিক, কণাটি সরল রৈখিক পথে যায়। তাহলে বলো তো দেখি এখানে কি হিন্ট দিচ্ছে? এটা কিসের হিন্ট দিচ্ছে? কিসের হিন্ট দিচ্ছে এটা? চুম্বক বল নাই, কি করে থাকবে না চুম্বক? হ্যাঁ কি? বেগ বাই, কখন এরকম হয়? হ্যাঁ, নেট বল শূন্য। এখানে বোঝা যাচ্ছে যে সরল রেখায় যেতে পারতো না। ইলেকট্রিক ফোর্স এইদিকে কাজ করবে কিউই, এইদিকে ম্যাগনেটিক ফোর্স কাজ করবে কিউ ভিবি। এই দুটো সমান হবে তবেই তো স্ট্রেট পাথে যাবে। যদি কিউ আধান হয়, হ্যাঁ হ্যাঁ, ওই ইলেকট্রন হলে উল্টো হবে। এটা পজিটিভের জন্য বললাম, ইলেকট্রন হলে এই দিকে হবে মাইনাস ইই, আর এই দিকে হবে মাইনাস ইভিবি, উল্টো হবে ইলেকট্রন বলে। তাহলে সরল রেখায় কখন যাবে? যখন দুটো বল সমান হবে। তার মানে এখানে বেগ বলা নাই, তাহলে বেগটা আমরা বার করতে পারলাম। তোমরা ভেলোসিটি সিলেক্টর বলিনি আগের দিন? ই ক্রস বি দিয়ে, ই বি এর পারপেন্ডিকুলার, ভি হচ্ছে তাদের সাথে পারপেন্ডিকুলার। তাহলে ভি এর মান কত হলে কারুর দ্বারা প্রভাবিত হবে না? ভি এর মান কত হলে কারুর দ্বারা প্রভাবিত হবে না? ভি সমান ই বাই ভি হলে কারুর দ্বারা প্রভাবিত হবে না, যেটা ইএম ওয়েভে হয়েছে। তাহলে এখানে বেগ পেলাম। তাহলে ইলেকট্রনটার এখানে বেগ হচ্ছে ই বাই বি, এখানে যে ইলেকট্রনটা যাচ্ছে তার বেগ হচ্ছে ই বাই বি। আর দৈর্ঘ্য কত বলেছে এখানকার? এল। তাহলে এল দৈর্ঘ্য ই ভি বেগে যেতে গেলে কত টাইম লাগবে? এল দৈর্ঘ্য ভি বেগে যেতে গেলে কত টাইম লাগবে? এল বাই ভি। তাহলে প্রয়োজনীয় সময়, তাহলে এখানে দিয়েছে ই পারপেন্ডিকুলার বি, পারপেন্ডিকুলার ভি, সবাই সবারই সাথে পারপেন্ডিকুলার, এবং বলা আছে ভি ইজ নট চেঞ্জিং, নট চেঞ্জিং। তার মানেই হচ্ছে এটা যে কিউ ইন্টু ই সমান হচ্ছে কিউ ভিবি। তার মানে কিউ কিউ কেটে গেলে এখানে পাচ্ছি ভি সমান পাচ্ছি ই বাই বি। এবার বলা হচ্ছে ভি হচ্ছে কনস্ট্যান্ট। এবার এখানে প্যারালাল প্লেট যেটা রয়েছে তার দৈর্ঘ্য বলা আছে এল, এখানে বেগ হচ্ছে ভি, ভি বেগে এইদিকে যাচ্ছে। তাহলে প্রয়োজনীয় সময় টি সমান হবে এল বাই ভি, ভি মানে আবার ই বাই বি। তার মানে টি সমান হবে, টি সমান হবে এল বাই ই বাই বি, ভগ্নাংশের ভাগ উল্টে যাবে। তাহলে এল বি বাই ই হবে অ্যান্সার। অপশন কি? অপশন দেয়নি। তাহলে ই এর মান, আচ্ছা এখানে আবার দিয়েছে সিগমা দিয়েছে, তাহলে ই হবে সিগমা বাই ইপসাইলন নট। এখানে আধান দিয়েছে আবার প্যারালাল প্লেটের, আবার আধান দিয়ে এখানে সিগমা প্লাস সিগমা, এখানে মাইনাস সিগমা। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড যেটা হবে সেটা হবে সিগমা বাই ইপসাইলন নট। তাহলে বসিয়ে দাও। তাহলে টি সমান আমি পাচ্ছি এল বি বাই সিগমা বাই ই ইপসাইলন নট, তাহলে ইপসাইলন নট উপরে যাবে। তাহলে এল বি ইপসাইলন নট
বাই সিগমা, অপশন এ। তাহলে হবে অপশন এ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনটে কনসেপ্ট জুড়ে দিয়েছে, একটা ই পারপেন্ডিকুলার বি পারপেন্ডিকুলার ভি, আর একটা দিয়েছে টি ইকুয়াল টু এল বাই ভি, আর একটা দিয়েছে ই সমান প্যারালাল প্লেট ক্যাপাসিটরের যেটা হয় সিগমা বাই ইপসাইলন নট। তিনটে কনসেপ্ট জুড়ে দিয়েছে, এই তিনটে দেওয়া আছে। এরপর হচ্ছে 48, 48 এরটা কে কে আছো বলতে পারবে দেখি, কে বলতে পারবে? বলতে পারবে? বলছে 10 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি আয়তাকার লুপে কারেন্ট দিয়েছে 12 অ্যাম্পিয়ার। লুপটি প্রদর্শিত সজ্জায় লেখা আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড একদিকে দিয়েছে আর লুপটার মধ্যে কারেন্ট একদিকে দিয়েছে। এখানে বিজিৎ তুমি যে কথাটা বলেছিলে যে কারেন্ট কেমন দেবে সেই অনুযায়ী এরিয়া হবে। কারেন্ট যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় কোনো তলে, তাহলে এরিয়ার ডাইরেকশন হবে ডট। কারেন্ট যদি ক্লকওয়াইজ হয় তাহলে এরিয়া হবে ক্রস। তাহলে প্রথম অপশনটা দেখো এরকম দিয়েছে, ফার্স্ট অপশনটা এরকম, ফার্স্ট অপশনটা এরকম দিয়েছে, এদিকে দিয়েছে এক্স, এদিকে দিয়েছে ওয়াই, এদিকে দিয়েছে জেড, এখানে দিয়েছে লুপ, এখানে দিয়েছে লুপ। এই লুপে কারেন্ট হচ্ছে, এটা হচ্ছে আই, এদিকে আই, এদিকে আই, এদিকে আই। আর ম্যাগনেটিক ফিল্ড দিয়েছে কোন দিকে? জেড বরাবর ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এরিয়া কোন দিকে? এখানে এরিয়া ভেক্টর কোন দিকে হবে? এরিয়া ভেক্টরটা, এ ভেক্টরটা কোন দিকে হবে? এ ভেক্টরের মান কত? 10 × 5 সেন্টিমিটার স্কোয়ার। দিকটা কোন দিকে হবে? ভেক্টর দিয়েছে, দিক কোন দিকে হবে বলো? শুধু এক্স অক্ষ বরাবর, এই বরাবর, এই বরাবর হবে এরিয়া, তার মানে হবে আই ক্যাপ। আর বি কোন দিকে? বি দিয়েছে, বি দিয়েছে তোমার B0 × কে ক্যাপ। তাহলে এখানে টর্ক কত হবে? টর্ক মানে হচ্ছে আই এ ক্রস বি হয়, আই এ ক্রস বি। তার মানে আই এ ক্রস বি যদি হয় তাহলে টর্কের মান, টর্কের মান যদি বলি তাহলে আই এ বি সাইন থিটা। থিটাটা দেখো এখানে 90 ডিগ্রি হবে, কারণ এটা এরিয়া আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আই এ বি হবে। এখানে ম্যাক্সিমাম হবে, ম্যাক্স হচ্ছে টর্ক ম্যাক্সিমাম, তার মানে এটা সুস্থির সাম্যে নেই, এটা কোনো সাম্যেই নেই। টর্ক ম্যাক্সিমাম হচ্ছে টর্ক জিরো হতে হবে। তারপরেরটা দেখো 2 নম্বরের অপশনটা, এটা তাহলে নো সাম্য, এটা হচ্ছে নো সাম্য। সাম্য থাকতে গেলে নেট ফোর্স জিরো হয়, নেট টর্ক জিরো হয়। যেহেতু এটা একটা লুপ আর ম্যাগনেটিক ফিল্ড যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ফোর্স ইকুয়াল টু জিরো সব ক্ষেত্রেই হবে, সেটা নিয়ে আমাদের চাপ নেই। ফোর্স জিরো আছে, কিন্তু টর্ক জিরো হবে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। টর্ক জিরো যদি হয় তাহলে সুস্থির সাম্য, তারপর তাহলে সাম্য। এবার সুস্থির না অস্থির সেটা আমরা পরে দেখব। তাই এখানে দেখতে পাচ্ছি যে 2 নম্বরের অপশনটা দেখো, 2 নম্বরটা কি দিয়েছে? 2 নম্বরটা সে একই এক্স ওয়াই জেড আমরা ড্র করি। এই দিকটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। লুপটা দিয়েছে এক্স ওয়াই তলে, আর দিয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট। তাহলে এই বরাবর অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট দিয়েছে, এইদিকে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট দিয়েছে। তার মানে এরিয়ার ডাইরেকশন হবে এইটা, এরিয়ার ডাইরেকশন হবে উপর দিকে। আহ আচ্ছা, 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 এইদিকে হচ্ছে বি। তাহলে এই দুটো প্যারালাল। তাহলে আচ্ছা, 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 টর্ক সমান হবে জিরো এখানে। তারপরে সি আর ডি দা করো, কি হচ্ছে দেখি, ভাই কাঁদছে, কান্না থামছে না বলছে। কি হলো?
যা তোদের সব ভালোই হলো। আজকে মনে হচ্ছে আর ক্লাস হবে না, ওকে? এই যে বাই করে দিলাম, কারণ কান্না অনেকক্ষণ থামছে না, আমার মনে হচ্ছে ডাক্তারের কাছে যেতে হবে। হ্যালো, 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 শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে বাই করে দিলাম। হ্যাঁ, তাহলে যদি সম্ভব হয়, কেউ কেউ রাজি করো, তাহলে আমরা রাত্রে আবার যদি 30, 35 মিনিট 40 মিনিট বসতে পারি, তাহলে একটু ভালো হয়। আমার কোনো যায় আসে না, তোমরা যদি বসতে পারো তাহলে ভালো হবে। একটু আমি পাঠাচ্ছি, যদি 5-6 জন এগ্রি করো তাহলে আমি করিয়ে দেবো রাত্রে। ওকে, পরে এই বাদ বাকি যে অঙ্কগুলো করেছি সেটা করে এইটা আমাকে ABCD করে চারটে একটু শোনু ভালো করে লিখে পাঠাস তো, যে যে পাচ্ছিস পাঠাস, তাহলে আমি গ্রুপে সেন্ড করে দেবো। ওকে, চলো আমি রাখি।